দিওয়ালির রাতে যখন আমার নিজের ছেলে অতিথিদের সামনে আমাকে অকেজো বলে ঘর থেকে বের করে দিল, তখন আমি কাঁদিনি। আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি চুপচাপ নিজের পার্সটা তুলে নিলাম এবং বাইরে বেরিয়ে গেলাম। সেই মুহূর্তে আমি জানতাম না যে আগামী 18 দিনে আমার পুরো জীবনটা উল্টে যাবে, আর সেটাও একটা ছোট মোবাইল সার্ভিস সেন্টারের কারণে। যখন ওই টেকনিশিয়ান আমাকে বলেছিল এখনই ইউপিআই বন্ধ করুন, সমস্ত কার্ড ব্লক করুন এবং বাড়ি যাবেন না, তখন আমার শ্বাস আটকে গিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কেন, আর সে যে স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়েছিল তা আমার গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। আমার নাম মীনা ভার্মা, বয়স 60 বছর। আমি দিল্লির দ্বারকা সেক্টর 17তে থাকি, একটা 2 বেডরুমের ফ্ল্যাটে, যা আমার প্রয়াত স্বামী আমার নামে করে দিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর গত 8 বছর ধরে আমি এই বাড়িতেই আছি। তবে একা থাকিনি, আমার ছেলে বিক্রম আর তার স্ত্রী প্রিয়া আমার সাথেই থাকত। আমি আমার পুরো যৌবন সরকারি স্কুলে বাচ্চাদের পড়িয়ে কাটিয়েছি। 30 বছরের চাকরি, শত শত বাচ্চাকে শিক্ষা দিয়েছি, কখনো একদিনের ছুটি নিইনি যতক্ষণ না অসুস্থ হয়েছি। অবসরের পর আমি প্রতি মাসে 35,000 টাকা পেনশন পাই। এর পাশাপাশি আমার স্বামী আমার নামে 3টে ফিক্সড ডিপোজিট রেখে গিয়েছিলেন, মোট 65 লক্ষ টাকা। একটি এলআইসি পলিসি ছিল 20 লক্ষ টাকার, আর এই ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য 1,20,00,000 টাকা। সবকিছু আমার নামে, কারণ আমার স্বামী বলেছিলেন, মীনা, তুমি আমার সাথে প্রতিটি কঠিন সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছ। এই সব কিছুর ওপর তোমার অধিকার, তুমি এর মালিক। আমার সকাল সবসময় 5:30টায় শুরু হয়। প্রথমে আমি উঠি, স্নান সেরে মন্দিরের সামনে প্রদীপ জ্বালাই, তারপর রান্নাঘরে চা বানাতে শুরু করি। সকাল 6টার মধ্যে আমি সোসাইটির মেন গেটে পৌঁছে যাই, যেখানে গার্ড অশোক ভাইয়া দাঁড়িয়ে থাকেন। আমরা দুজন 15 বছর ধরে একে অপরকে চিনি। তিনি আমার কাছে তার মেয়ের পড়ালেখার বিষয়ে জিজ্ঞেস করেন, আমি তাকে পরামর্শ দিই। 6:30টায় আমি সবজির বাজারে যাই। সবসময় তাজা সবজি, সবসময় সঠিক দামে। প্রত্যেক দোকানদার আমাকে চেনে। তারা বলে, ভার্মা আন্টি, আপনাকে কেউ ঠকাতে পারবে না। এই বিষয়ে আমার খুব গর্ব ছিল। বিকেল 5টায় আমি সোসাইটির বাগানে বসি, যেখানে অন্যান্য বয়স্ক মহিলারাও আসেন। কাপুর আন্টি, মেহতা আন্টি, শর্মা আন্টি, আমরা সবাই মিলে চা খাই, সোসাইটির নানা বিষয় নিয়ে গল্প করি, মাঝে মাঝে কিটিপাটি করি। এই সোসাইটিতে আমার পরিচয় ছিল ভার্মা আন্টি, যে কাউকে ভয় পায় না, যে নিজের মতামত স্পষ্ট করে বলে এবং যে পাড়ার বাচ্চাদের বিনামূল্যে অঙ্ক আর ইংরেজি পড়ায়। বিক্রম আমার একমাত্র ছেলে। ও যখন জন্মায় তখন আমার বয়স ২৬ বছর। ডাক্তাররা বলেছিলেন যে আমার দ্বিতীয়বার মা হতে সমস্যা হবে, তাই বিক্রমই আমার পুরো পৃথিবী হয়ে উঠেছিল। আমি ওকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি। যখন আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন, বিক্রমের বয়স তখন ১৭ বছর। সে আমার হাত ধরে বলেছিল, মা, চিন্তা করো না, আমি আছি তো। আর সত্যি সত্যি সে আমার পাশে থেকেছিল। স্বামীর মৃত্যুর পর যখন আমি ভেঙে পড়েছিলাম, বিক্রমই আমাকে সামলেছিল। সে তার পড়ালেখা শেষ করে ভালো চাকরি পায় গুড়গাঁওয়ের একটি আইটি কোম্পানিতে। প্রতি মাসে ৬০,০০০ টাকা বেতন। আমি ভেবেছিলাম যে আমরা সব সময় এভাবেই একসাথে থাকব, মা ছেলে একে অপরের ভরসা হয়ে। কিন্তু তারপর প্রিয়া এলো। ২ বছর আগে বিক্রমের বয়স যখন ২৮, সে আমাকে বলল যে সে বিয়ে করতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কাকে? সে বলল, প্রিয়াকে, যে ওর অফিসে কাজ করে। আমি বললাম, আমার সাথে আলাপ করিয়ে দে। যখন আমি প্রিয়ার সাথে প্রথমবার দেখা করলাম, তখন আমার ওকে ভালো লেগেছিল। সুন্দর, উচ্চশিক্ষিতা, ভালো পরিবারের মেয়ে। ওর বাবা মা নয়ডায় থাকেন, বাবা একটা ছোট ব্যবসা করেন। আমি ভাবলাম, যাক, ভালোই হয়েছে, বিক্রম একটা ভালো জীবনসঙ্গী পাবে। বিয়েটা হলো ছোটখাটো করে বাড়িতেই, কারণ প্রিয়া বলেছিল যে সে বড় আয়োজনে বিশ্বাস করে না। আমার ভালো লাগল, সাদামাটা ব্যাপার আমারও পছন্দ। বিয়ের পর আমি বললাম, বাবা, তোমরা চাইলে আলাদা ফ্ল্যাট নিতে পারো। কিন্তু বিক্রম বলল, না মা, আমরা এখানেই থাকব, বাড়িটা অনেক বড়, আমরা একসাথেই থাকব। আমি খুব খুশি ছিলাম। কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো বদলাতে শুরু করল। প্রথম ৬ মাস তো সব ঠিকই ছিল। প্রিয়া আমাকে মাম্মিজি বলে ডাকত, আমার কাজে হাত লাগাত। কিন্তু তারপর ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা শুরু হলো। একদিন আমি বললাম, প্রিয়া মা, একটু রান্নাঘরে পেঁয়াজটা কেটে দাও তো, আমার কোমরটা ব্যথা করছে। সে বলল, মাম্মিজি, আমি অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছি, আপনিই করে নিন। আমি কিছু বললাম না, নিজেই কেটে নিলাম। তারপর একদিন আমি বিক্রমকে বললাম, বাবা, এই মাসের রেশন আনতে হবে, টাকাটা দিয়ে দে। প্রিয়া মাঝখান থেকে বলে উঠল, মাম্মিজি, আপনি তো পেনশন পান, তাই না? আপনি নিজের টাকা দিয়েই নিয়ে নিন, আমরা আমাদের খরচ নিজেরাই দেখি। আমার খুব খারাপ লাগল,
কিন্তু আমি ভাবলাম হয়তো সে স্বাবলম্বী হতে চায়। আমি চুপ থাকলাম। তারপর ধীরে ধীরে বিক্রমও বদলাতে শুরু করল। আগে সে সব ছোট বড় কথা আমার সাথে শেয়ার করত, এখন সে শুধু প্রিয়ার সাথেই কথা বলে। আমি যদি কিছু জিজ্ঞেস করতাম তো সে বলতো, মা তুমি বুঝবে না, এগুলো অফিসের কথা। একদিন আমি বললাম, বিক্রম, তোর বাবার মৃত্যুবার্ষিকী আসছে, আমরা মন্দিরে ভাণ্ডারার আয়োজন করব। প্রিয়া বলল, মাম্মিজি, এসব পুরনো রীতিনীতি, আমরা মডার্ন মানুষ, আমাদের এসব করার দরকার নেই। বিক্রম কিছুই বলল না। আমি একাই মন্দিরে গেলাম, একাই ভাণ্ডারা দিলাম। সেদিন আমি প্রথমবার অনুভব করলাম যে আমি নিজের বাড়িতেই একা হয়ে যাচ্ছি। আর তারপর এলো সেই দিওয়ালির রাত, 25শে অক্টোবর 2024। দিওয়ালি আমার সবচেয়ে প্রিয় উৎসব। আমি পুরো 10 দিন আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। ঘর পরিষ্কার করালাম, রঙ্গোলির ডিজাইন দেখলাম, মিষ্টির লিস্ট বানালাম। আমি ভেবেছিলাম এবার পুরো পরিবার একসাথে জড়ো হবে। আমার ভাইয়ের পরিবার, আমার বোন, প্রিয়ার বাবা মা, মিস্টার অ্যান্ড মিসেস গুপ্তা এবং সোসাইটির কপুর আন্টি ও তার স্বামী। 7টায় আমরা লক্ষ্মী পুজো করলাম। আমি সবাইকে প্রসাদ দিলাম। তারপর আমরা সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম, মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি রান্নাঘরে এলাম আর 3 বাক্স মিষ্টি বের করলাম সোসাইটির সেই সব আন্টিদের জন্য যারা আসতে পারেননি। আমি প্রিয়াকে ডাক দিলাম, মা, এই বাক্সগুলো একটু প্যাক করে দাও তো, আমি রিবন আর সাজানোর জিনিসপত্র তোমার ঘরে রেখেছি। প্রিয়া সোফায় বসে নিজের মোবাইল দেখছিল। সে মাথা না তুলেই বলল, মাম্মিজি, আমার খুব ক্লান্তি লাগছে, আপনিই করে নিন। আমি হেসে বললাম, আরে মাত্র তো 2 মিনিটের ব্যাপার মা, আমি আবার চা বানাচ্ছি। তখনই বিক্রম উঠে দাঁড়াল। আমি ওর মুখের দিকে তাকালাম। ও লেগেছিল, ওর চোখ লাল হয়েছিল। সে চড়া গলায় বলল, মা ব্যাস করো, সবসময় সবকিছুতে নাক গলাও কেন তুমি? প্রিয়া ক্লান্ত, তুমি বুঝতে পারো না? পুরো হল ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই চুপ হয়ে গেল। আমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি বললাম, বিক্রম বাবা, আমি তো শুধু। কিন্তু বিক্রম হাত তুলে আমাকে থামিয়ে দিল। সে বলল, না মা, তুমি সবসময় এমনই করো, ফালতু কথা, ফালতু কাজ, সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু এটা করো সেটা করো। আমরা তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। এখানে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার ভাইয়ের বাড়িতে চলে যাও। আমার হৃদয় এমনভাবে ভেঙে গেল যেন কাছের হাজারো টুকরো হয়ে গেছে। আমার ভাই রাজেশ উঠে দাঁড়ালো আর বলল, বিক্রম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের মায়ের সাথে এসব কি বলছো? কিন্তু বিক্রম তার দিকেও হাত দেখিয়ে বলল, না মামাজি, আপনি মাঝখানে আসবেন না। এটা আমার আর মায়ের মাঝখানের ব্যাপার। মাকে এক্ষুনি যেতে হবে। আমার বোন গীতা আমার কাছে এলো। সে আমার হাত ধরল, দিদি চলো এখান থেকে যাই। আমি চারদিকে তাকালাম। প্রিয়া তখনও সোফায় বসেছিল, হাতে মোবাইল, আর তার মুখে একটা অদ্ভুত হাসি লেগেছিল, যেন সে কোনো জয় লাভ করেছে। সেই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু এইটুকু জানতাম যে আমার নিজের ছেলে, যাকে আমি গর্ভে ধারণ করেছি, নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছি, নিজের যৌবন উৎসর্গ করে মানুষ করেছি, সে আমাকে অতিথিদের সামনে অকেজো বলল। দিওয়ালির রাতে আমি কাঁদিনি, আমি চিৎকার করিনি, আমি বিক্রমের কাছে কিছুই অনুনয় বিনয় করিনি। আমি শুধু আমার শাড়ির আঁচলটা ঠিক করলাম, নিজের পার্সটা তুলে নিলাম আর দরজার দিকে হাঁটতে শুরু করলাম। আমার বোন আমার সাথে ছিল। দরজা খোলার সময় আমি একবার পিছন ফিরে বিক্রমকে দেখলাম। সে দাঁড়িয়েছিল, পকেটে হাত দিয়ে, চোখ নিচু করে। প্রিয়া তখনও মোবাইল দেখছিল। আমি বাইরে বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামার সময় আমার পা কাঁপছিল। লিফটে দাঁড়িয়ে আমি আয়নায় নিজের মুখটা দেখলাম, শুকনো, ফ্যাকাশে, প্রাণহীন। আমি ভাবলাম, আমি কি সত্যিই অকেজো? বন্ধুরা, যদি আপনারা বুঝতে পারেন যে একজন মায়ের হৃদয়ে কেমন লাগে যখন তার নিজের ছেলে তাকে অকেজো বলে, তাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান যে আপনার সাথেও কি এমন কিছু ঘটেছে। আপনাদের একটা লাইক আমাকে এমন আরও সত্য ঘটনা নিয়ে আসার শক্তি দেয়। আমাকে জানান যে আপনারা কি অনুভব করছেন। আপনারাও কি কখনো আপনজনদের কাছ থেকে এমন কষ্ট পেয়েছেন? আমি আমার বোনের বাড়িতে পৌঁছলাম, যে বৈশালীতে থাকে। সেখানে পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গিয়েছিল। আমার বোনের মেয়ে দরজা খুলল, জিজ্ঞেস করল, মামিজি, আপনি এত রাতে? আমি কিছু বললাম না, শুধু ভেতরে চলে গেলাম। আমার ভগ্নিপতি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? গীতা তাকে সব কিছু খুলে বলল। তিনি রেগে গিয়ে বললেন, আমি এক্ষুনি বিক্রমকে ফোন করছি। আমি বললাম, না, করবেন না, এখন আমাকে একা ছেড়ে দিন। আমি গেস্ট রুমে গেলাম, দরজা বন্ধ করলাম আর বিছানায় বসে পড়লাম। কিন্তু আমি কাঁদিনি। আমার চোখে এক ফোঁটাও জল আসেনি।
হয়তো কারণ ব্যথাটা এত গভীর ছিল যে চোখের জলও শুকিয়ে গিয়েছিল। সারা রাত আমার ঘুম এলো না। আমি শুধু ছাদের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, কোথায় ভুল হলো? আমি কি সত্যিই কোনো ভুল করেছি? আমি কি সত্যি অকেজো? আমার থাকাটা কি একটা বোঝা? সকাল 6:30টায় আমার মোবাইলে একটা মেসেজ এলো। আমি ফোন তুললাম। বুকের ধুকপুকানি বেড়ে গেল। এটা আমার ব্যাংকের দিক থেকে ছিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমি মেসেজটা পড়লাম। প্রিয় গ্রাহক, আপনার অ্যাকাউন্ট নম্বর 4782 থেকে 15,000 টাকা ইউপিআই এর মাধ্যমে তোলা হয়েছে। বেনিফিশিয়ারি মার্চেন্ট XYZ। তারিখ 26 অক্টোবর। সময় রাত 10:51। যদি এই লেনদেনটি আপনি না করে থাকেন তাহলে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন। আমার বুক কেঁপে উঠল। 15,000 টাকা! আমি কাল রাতে কোনো পেমেন্ট করিনি। আমি তো বোনের বাড়িতে ছিলাম, ঘুমোচ্ছিলাম, বা অন্তত ঘুমানোর চেষ্টা করছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার ব্যাংকের অ্যাপ খুললাম। আমার আঙুল কাঁপছিল। পাসওয়ার্ড দিতে দুবার ভুল হলো, তৃতীয়বার সঠিক হলো। অ্যাপ খুলল। আমি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখলাম। আমার হাত আরও বেশি কাঁপতে লাগল। গত 7 দিনে আমার অ্যাকাউন্ট থেকে 5টি আলাদা আলাদা লেনদেন হয়েছে। 19 অক্টোবর 5,000 টাকা, 21 অক্টোবর 7,000 টাকা, 23 অক্টোবর 10,000 টাকা, 24 অক্টোবর 13,000 টাকা, আর এখন 26 অক্টোবর 15,000 টাকা, মোট 50,000 টাকা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি লেনদেন রাত 10টা থেকে 11টার মধ্যে হয়েছিল, যখন আমি সাধারণত ঘুমিয়ে থাকি। আমি আমার বোনকে ডাকলাম, গীতা, গীতা! সে দৌড়ে এলো। কি হয়েছে দিদি? আমি ওঠে ফোনটা দেখালাম। সে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখল। তার মুখ সাদা হয়ে গেল। দিদি, এটা কিভাবে হতে পারে? তুমি কি এই টাকাগুলো পাঠিয়েছ? আমি বললাম, না, আমি কিছুই জানি না, আমি কোনো লেনদেন করিনি। গীতা বলল, অবিলম্বে ব্যাংককে ফোন করো। আমি ব্যাংকের টোল ফ্রি নম্বরে ফোন করলাম। 10 মিনিট ধরে হোল্ডে থাকলাম। মিউজিক বাজছিল আর বারবার সেই একই আওয়াজ, আপনার কলটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অনুগ্রহ করে অপেক্ষা করুন। অবশেষে কেউ একজন ফোন তুলল। নমস্কার, স্টেট ব্যাংক কাস্টমার কেয়ার। আমার নাম রোহিত। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি বললাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে, কিন্তু আমি কোনো লেনদেন করিনি। সে বলল, ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নম্বরটা বলুন। আমি বললাম। সে বলল, 1 মিনিট অপেক্ষা করুন, আমি চেক করছি। কিছুক্ষণ পর সে বলল, ম্যাডাম, এই লেনদেনগুলো আপনার রেজিস্টার্ড ইউপিআই আইডি থেকেই হয়েছে। প্রতিটি লেনদেনে সঠিক ওটিপিও দেওয়া হয়েছে। এর মানে হল, যেই এটা করেছে তার কাছে আপনার ওটিপি ছিল। আমি বললাম, কিন্তু আমার কাছে তো ওটিপির কোনো মেসেজই আসেনি, আমি আমার ইনবক্সেও দেখেছি। সে বলল, ম্যাডাম, যদি আপনার ফোনে কোনো মেসেজ ফরওয়ার্ডিং অ্যাপ থাকে অথবা যদি অন্য কোনো ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন থাকে, তবে ওটিপি সেখানেও যেতে পারে, অথবা কেউ হয়তো আপনার ফোন থেকে মেসেজগুলো ডিলিট করে দিয়েছে। আপনি আপনার কাছের শাখায় গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন, আমরা তদন্ত করব। আমি ফোনটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম, মেসেজ ফরওয়ার্ডিং, গুগল অ্যাকাউন্ট, আমি তো এসব বিষয়ে বেশি কিছু জানি না। তারপর আমার একটা কথা মনে পড়ল। 3 দিন আগে 22 অক্টোবর প্রিয়া আমাকে বলেছিল, মাম্মিজি, আপনার ফোনটা খুব স্লো হয়ে গেছে, দেখুন অ্যাপগুলো খুলতে কত সময় লাগছে, দিন আমি এটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনি। আমি বলেছিলাম, আরে ঠিক আছে মা, একটু ধীর গতিতে চলছে চলুক। কিন্তু প্রিয়া জোর দিয়ে বলেছিল, না মাম্মিজি, এভাবে কিভাবে চলবে? আপনার ফোনটা তো অনেক পুরনো হয়ে গেছে, স্যামসাংয়ের ফোন, 5 বছরের পুরনো, অন্তত একটু সার্ভিস তো করিয়ে নিন। আমি ভেবেছিলাম বৌমা আমার ভালোই চাইছে, আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম। 2 দিন পর 24 তারিখে প্রিয়া ফোনটা ফেরত এনে বলল, মাম্মিজি, একদম ঠিক হয়ে গেছে, এবার দেখুন কত ফাস্ট হয়ে গেছে। আমি ফোনটা নিলাম, চেক করলাম, সব স্বাভাবিকই লাগছিল। আমি ধন্যবাদ দিয়ে ফোনটা নিজের ঘরে রেখে দিলাম। কিন্তু এখন আমার সন্দেহ হতে লাগল, ওই সময় কি কিছু হয়েছিল? প্রিয়া কি? না না, আমি এসব কি ভাবছি? সে আমার বৌমা, সে এমন কেন করবে? আমি আমার বোনকে সব বললাম। গীতা বলল, দিদি, আমার মনে হয় কিছু একটা গণ্ডগোল আছে, তুমি এক্ষুনি ব্যাংকে যাও। আর শোনো, বিক্রমকে একবার ফোন করে জিজ্ঞেস করো যে ও কিছু জানে কিনা। আমি বললাম, না গীতা, আমি বিক্রমের সাথে কথা বলতে চাই না, সে কাল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ওর কাছে কিছু চাইব না। গীতা বলল, কিন্তু দিদি, এটা তোমার টাকার ব্যাপার, 50,000 টাকা কোনো ছোট অঙ্ক নয়। আমি বললাম, আমি জানি, কিন্তু আগে আমি ব্যাংকে যাব, তারপর দেখছি কি করতে হবে। সেদিনই 26 অক্টোবর দুপুর 2টোয় আমি দ্বারকা সেক্টর 9-এর স্টেট ব্যাংকের শাখায় গেলাম।
সেখানে আমার অ্যাকাউন্টের ম্যানেজার শ্রী ওম প্রকাশ ত্যাগী বসেছিলেন। আমি গত 12 বছর ধরে ওনার কাছে অ্যাকাউন্ট মেনটেন করি। উনি আমাকে খুব ভালো করে চেনেন। আমি তার কেবিনের দরজায় নক করলাম। আসুন বার্মাজি, কেমন আছেন আপনি? বসুন। আমি বসলাম। আমি বললাম, ত্যাগীজি, আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে, খুব জরুরি। তিনি গম্ভীরভাবে বললেন, বলুন, কি ব্যাপার? আমি আমার মোবাইলটা বের করে ব্যাংকের মেসেজগুলো দেখালাম। ত্যাগীজি সেগুলো পড়লেন। তারপর তিনি তার কম্পিউটারে আমার অ্যাকাউন্ট খুললেন। কিছুক্ষণ ধরে তিনি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি নিজের চশমাটা ঠিক করলেন এবং তারপর আমার দিকে তাকালেন। ত্যাগীজি বললেন, বর্মাজি, পরিস্থিতি আরও অনেক বেশি গুরুতর। গত 15 দিনে আপনার অ্যাকাউন্ট থেকে মোট ৮০,০০০ টাকা তোলা হয়েছে। আমি বললাম, ৮০,০০০ টাকা? কিন্তু আমি তো শুধু ৫০,০০০ টাকার মেসেজ পেয়েছি। তিনি বললেন, বাকি ৩০,০০০ টাকা ছোট ছোট লেনদেনের মাধ্যমে গেছে, ২,০০০, ৩,০০০, ৫,০০০ করে। প্রতিটি লেনদেন ইউপিআই থেকে হয়েছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ে একজন নতুন বেনিফিশিয়ারি যোগ করা হয়েছে। নাম হল প্রিয়া বার্মা। যোগ করার তারিখ ২২ অক্টোবর রাত ১০:৩৩। আমার বুক কেঁপে উঠল। প্রিয়া, আমার বৌমা প্রিয়া! ২২শে অক্টোবর, সেই দিন যেদিন আমার ফোনটা ওর কাছে ছিল সার্ভিসিংয়ের জন্য। আমি ত্যাগীজিকে জিজ্ঞেস করলাম, কিন্তু বেনিফিশিয়ারি যোগ করার জন্য তো ওটিপি লাগে, তাই না? তিনি বললেন, হ্যাঁ একদম। আর রেকর্ড অনুযায়ী ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হয়েছিল এবং তা সঠিকভাবেই দেওয়া হয়েছিল। আমি বললাম, ত্যাগীজি, ২২শে অক্টোবর আমার ফোনটা আমার বৌমার কাছে ছিল। সে বলেছিল যে সে ওটা সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছে। ত্যাগীজি মাথা নাড়লেন। তিনি বললেন, বর্মাজি, যদি কারো কাছে আপনার আনলক করা ফোন থাকে আর সে আপনার মেসেজ দেখতে পায়, তবে সে ওটিপিও পেয়ে যাবে। আর যদি সে আপনার ইউপিআই পিন জানে অথবা আধার ব্যবহার করে তা রিসেট করে থাকে, তবে টাকা তোলা সম্ভব। আপনার ইউপিআই কি আধারের সাথে লিঙ্ক করা আছে? আমি বললাম, হ্যাঁ আছে। গত বছর আমার মেয়ে এটা লিঙ্ক করিয়েছিল যাতে আমার সুবিধে হয়। ত্যাগীজি বললেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার। যদি কারো কাছে আপনার ফোন থাকে, আপনার আধার নম্বর জানা থাকে এবং সে ওটিপি পেয়ে যায়, তবে ইউপিআই পিন রিসেট করা সম্ভব। আর একবার পিন পেয়ে গেলে টাকা তোলা খুব সহজ। আমি চরম ধাক্কা খেয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি আমার বৌমা? ত্যাগীজি হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। বর্মাজি, আমি কারো ওপর অভিযোগ আনছি না, কিন্তু সত্য এটাই যে যেদিন আপনার ফোন আপনার কাছে ছিল না, সেদিনই আপনার অ্যাকাউন্টে একজন নতুন বেনিফিশিয়ারি যোগ করা হয়েছে, আর তারপর থেকেই নিয়মিত টাকা তোলা হচ্ছে। আমি আপনাকে পরামর্শ দেব, সবার প্রথমে আপনি এখনই আপনার ইউপিআই ব্লক করান। আমি এখনই করিয়ে দিচ্ছি। তারপর আপনার ফোনটি কোনো বিশ্বস্ত টেকনিশিয়ানকে দেখান। দেখুন যে কোনো অ্যাপ বা সেটিং পরিবর্তন করা হয়েছে কিনা। আর সবচেয়ে জরুরি, পুলিশে অভিযোগ দায়ের করুন। এটা জালিয়াতি। আমি ব্যাংক থেকে বেরোনোর সময় আমার হাত পা কাঁপছিল, আমার মাথা ঘুরছিল। আমার নিজের বৌমা, বিক্রমের স্ত্রী, সে আমার টাকার পিছনে পড়েছিল। কিন্তু কেন? ওর কিসের অভাব ছিল? বিক্রম তো ভালোই রোজগার করে, মাসে ৬০,০০০। প্রিয়াও চাকরি করে, ৪০,০০০। তাহলে আমার টাকার ওপর নজর কেন? আমার মনে পড়তে লাগল, গত ২ মাসে প্রিয়া অনেকবার আমার সম্পত্তির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। একবার সে জিজ্ঞেস করেছিল, মাম্মিজি, আপনার সব ফিক্সড ডিপোজিট কোন ব্যাংকে আছে? আমি খুব সহজভাবেই বলে দিয়েছিলাম, স্টেট ব্যাংকে ৩টে, পাঞ্জাব ন্যাশনালে ১টা। তারপর একদিন সে জিজ্ঞেস করেছিল, আপনি কি কোনো উইল বানিয়েছেন? আমি হেসে বলেছিলাম, আরে না মা, এখন তো আমি মাত্র ৬০ বছরের, সব তো বিক্রমেরই। প্রিয়া তখন একটা অদ্ভুত হাসি হেসেছিল। এখন আমার সেই হাসির কথা মনে পড়ছিল। বিকেল ৪:৩০ সময় বিক্রমের ফোন এলো। আমি দেখলাম স্ক্রিনে বিক্রম মোবাইল। আমার বুক ধরফর করে উঠল। আমি ভাবলাম, হয়তো ওর নিজের ভুল বুঝতে পেরেছে, হয়তো সে ক্ষমা চাওয়ার জন্য ফোন করছে। আমি ফোন ধরলাম। হ্যালো। বিক্রম বলল, মা, আমি তোমার জামাকাপড় আর জিনিসপত্র প্যাক করছি, কাল সকালে পাঠিয়ে দেব। তোমার কি আর কিছু লাগবে? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। আমি জিজ্ঞেস করলাম, বিক্রম, তুমি আমাকে ফিরে ডাকছ না? সে বলল, মা, আমরা ভেবেছি যে এখন কিছু সময়ের জন্য এটাই ভালো। তুমি মাসির ওখানেই থাকো, আমরা নিজেদেরটা বুঝে নেব। আমি বললাম, বিক্রম, ওই বাড়িটা আমার, তোমার বাবা আমার নামে করে গেছেন, তুমি আমাকে বের করে দিতে পারো না। বিক্রমের গলা শক্ত হয়ে গেল। মা, প্লিজ ড্রামা করো না, আমি তোমাকে বের করে দিচ্ছি না। আমি শুধু বলছি কিছুদিন আলাদা থাকো, আমাদের একটু প্রাইভেসি দরকার। আমি বললাম, কিন্তু বাবা, আমার কিছু জরুরি কাগজপত্র আছে, আমাকে সেগুলো নিতে হবে। বিক্রম বলল, কিসের কাগজপত্র? আমি বললাম,
আমার ফিক্সড ডিপোজিটের রসিদ, প্রপার্টির কাগজপত্র, এলআইসির কাগজ। বিক্রম বলল, ওসব তো আলমারিতে রাখা আছে, সুরক্ষিত আছে। যখন তুমি আসবে তখন দিয়ে দেব। এখন কিসের এত দরকার? আমার মনে হলো কেউ যেন আমার বুকে ছুরি বসিয়ে দিল। আমি বললাম, বিক্রম, ওগুলো আমার কাগজপত্র, আমার এখনই চাই। আমি কাল গিয়ে নিয়ে আসব। বিক্রম বলল, মা, এখন এসো না, আমি তোমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেব। আমি বললাম, না বিক্রম, আমি নিজেই আসব। বিক্রম ঠান্ডা গলায় বলল, মা প্লিজ, এখন আমাদের একটু স্পেস চাই, তুমি বুঝতে পারছ না কেন? এই বলে সে ফোনটা কেটে দিল। আমি হাতে ফোনটা নিয়ে বসেই রইলাম। আমার বোন জিজ্ঞেস করল, কি হলো দিদি? আমি বললাম, বিক্রম আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না, আর আমার কাগজপত্রও দিচ্ছে না। গীতার মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, এটা খুব অন্যায়। এটা তো তোমাকে তোমার নিজের সম্পত্তি থেকে দূরে রাখার ষড়যন্ত্র। দিদি, তোমার একজন আইনজীবীর সাথে দেখা করা উচিত। সেই রাতে আমি আবারও ঘুমাতে পারলাম না। আমি ভাবতেই থাকলাম, আমার সাথে কি হচ্ছে? আমার ছেলে আমার কাছ থেকে দূরে চলে গেছে, আমার বউমা আমার টাকা তুলে নিচ্ছে, আমাকে আমার নিজের বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না, আর সবচেয়ে খারাপ বিষয়, আমাকে আমার জরুরি কাগজপত্র দেওয়া হচ্ছে না। পরের দিন সকালে ২৭ অক্টোবর আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে আমার ফোনটা চেক করাতে হবে, আমাকে জানতে হবে যে আসলে কি হয়েছে। আমি আমার বোনকে বললাম, গীতা, আমার একজন বিশ্বস্ত মোবাইল টেকনিশিয়ান দরকার। গীতা বলল, দুয়ারকা সেক্টর ৮-এ একটা দোকান আছে, মনোজ মোবাইল কেয়ার, মালিক খুব সৎ, ১৫ বছর ধরে সেখানে আছে। চলো, আমি তোমাকে নিয়ে যাই। দুপুর ৩টে আমরা মনোজ মোবাইল কেয়ারে পৌঁছালাম। ছোট্ট দোকান, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে এক যুবক বসেছিল, কোনো এক কাস্টমারের ফোন ঠিক করছিল। আমার বোন বলল, মনোজ বাবা? ছেলেটি মাথা তুলল, আন্টিজি নমস্তে, কেমন আছেন আপনি? গীতা বলল, আমি ভালো আছি বাবা, ইনি আমার দিদি, এনার ফোনটা একটু চেক করতে হবে। মনোজ আমার দিকে তাকালো। নমস্তে আন্টিজি, বসুন, কি প্রবলেম? আমি আমার ফোনটা ওর দিকে বাড়িয়ে দিলাম। আমি বললাম, বাবা, এটা ভালো করে চেক করো, আমার মনে হচ্ছে কেউ এর মধ্যে কোনো সেটিং বদলে দিয়েছে বা কোনো অ্যাপ ঢুকিয়ে দিয়েছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে। মনোজের মুখটা গম্ভীর হয়ে গেল। সে বলল, আন্টিজি, এটা তো খুব চিন্তার বিষয়। আপনার কেন মনে হচ্ছে যে ফোনে কোনো গণ্ডগোল আছে? আমি ওকে পুরো ঘটনাটা বললাম, কিভাবে প্রিয়া সার্ভিসিংয়ের বাহানায় আমার ফোনটা নিয়েছিল, কিভাবে তারপর থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠতে শুরু করে, কিভাবে নতুন বেনিফিশিয়ারি অ্যাড হয়। মনোজ মনোযোগ দিয়ে শুনল। তারপর সে বলল, ঠিক আছে আন্টিজি, আমি চেক করছি, কিন্তু এতে একটু সময় লাগবে, আপনারা বসুন। সে আমার ফোনটা নিয়ে কাজ শুরু করল। ৫ মিনিট পর সে টেবিল থেকে মাথা তুলল। তার মুখটা আরও বেশি গম্ভীর হয়ে গিয়েছিল। সে এদিক ওদিক তাকাল। দোকানে আরও ২-৩ জন কাস্টমার বসেছিল। সে আস্তে করে বলল, আন্টিজি, একটু আমার সাথে ভেতরে আসুন, আমাকে আপনাকে কিছু দেখাতে হবে, তবে এখানে নয়। আমি আর গীতা তার পিছু পিছু দোকানের পিছনের স্টোর রুমে গেলাম। মনোজ দরজাটা বন্ধ করে দিল। তারপর সে খুব ধীর কিন্তু অত্যন্ত গম্ভীর গলায় বলল, আন্টিজি, আপনি এখনই এই মুহূর্তে আপনার সমস্ত ইউপিআই পরিষেবা বন্ধ করুন, আপনার সমস্ত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা যা আছে সব ব্লক করে দিন। আর শুনুন, বাড়ি যাবেন না, অন্তত এখন তো নয়ই, যতক্ষণ না আপনি কাউকে সাথে নিচ্ছেন, কোনো আইনজীবী, পুলিশ বা অন্তত কোনো সাক্ষীকে। আমার বুক ধরফর করতে লাগল। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা, কি হয়েছে, তুমি কি কিছু পেয়েছ? মনোজ আমার ফোনের স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে বলল, আন্টিজি, এটা দেখুন। আর সেই স্ক্রিনে যা দেখলাম তা দেখে আমার শ্বাস আটকে গেল। মনোজ আমার ফোনের গ্যালারি খুলেছিল। প্রথমে তো আমাকে সাধারণ কিছু ছবিই দেখালো, পরিবারের ছবি, মন্দিরের ছবি, সোসাইটির বাগানের ছবি। মনোজ বলল, আন্টিজি, এসব তো নর্মাল, কিন্তু এবার দেখুন কি হয়। সে ওপরের দিকের ৩টে বিন্দুওয়ালা মেনুতে চাপ দিল, তারপর লুকানো ফাইল দেখাওয়ে ক্লিক করল। হঠাৎ একটা নতুন ফোল্ডার সামনে এলো, নাম ছিল হিডেন ব্যাকআপ। আমার বুক জোরে কেঁপে উঠল। মনোজ সেই ফোল্ডারটা খুলল, আর যা দেখলাম তা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই ফোল্ডারে আমার সমস্ত ব্যক্তিগত নথিপত্রের ছবি ছিল, একটা একটা করে খুব নিখুঁতভাবে তোলা। আমার প্যান কার্ডের সামনের এবং পিছনের দিকের ছবি একদম পরিষ্কার, প্রতিটা অক্ষর আর নম্বর স্পষ্ট। আমার আধার কার্ড, সেটাও ২ দিকের। আমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি, যেখানে আমার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড সব পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার ৩টি ফিক্সড ডিপোজিটের রসিদের ছবি, স্টেট ব্যাংকের ২টো, পাঞ্জাব ন্যাশনালের একটা। প্রতিটি রসিদের টাকার পরিমাণ, ম্যাচিউরিটির তারিখ সব কিছু স্পষ্ট।
আমার এলআইসি পলিসির কাগজপত্র, আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় আমার গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের ছবি। সেই স্টেটমেন্ট যা আমার ইমেলে প্রতি মাসে আসে আর আমি ডাউনলোড করে রাখি। কেউ খুব সাবধানে, খুব পরিকল্পনা করে আমার সব কিছুর ছবি তুলেছিল আর সব কিছু এই লুকানো ফোল্ডারে রেখেছিল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি বললাম, এগুলো এগুলো সব আমার ফোনে কিভাবে এলো? আমি তো কখনো এমন কোনো ছবি তুলিনি। মনোজ বলল, আন্টিজি, কেউ ইচ্ছাকৃতভাবে এসব করেছে। যখন আপনার ফোন কারো কাছে থাকে, বিশেষ করে যদি সেটা আনলক করা থাকে, তবে সে আপনার সমস্ত ডকুমেন্টের ছবি তুলে নিতে পারে। তারপর সেগুলোকে একটা লুকানো ফোল্ডারে লুকিয়ে রাখতে পারে। এটা আইডেন্টিটি থেফটের প্রস্তুতি। আর এটা শুধু ছবি নয়। সে স্ক্রিনটা সোয়াইপ করল। এটা দেখুন। সে আমার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপসের লিস্ট দেখালো। সে স্ক্রোল করে নিচে নামল আর একটা অ্যাপে গিয়ে থামল। নাম ছিল রিমোট অ্যাক্সেস প্রো। মনোজ বলল, এই অ্যাপটা তো আপনার নয়, তাই না? আমি বললাম, না, আমি তো এমন কোনো অ্যাপের নামও কখনো শুনিনি। মনোজ বলল, আন্টিজি, এটা একটা খুব বিপজ্জনক অ্যাপ। এর ব্যবহার হয় আপনার ফোনটাকে অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ করার জন্য। মানে যেই এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করবে, সে নিজের ফোন থেকেই আপনার ফোন দেখতে পাবে। আপনার কাছে যে মেসেজই আসুক, ব্যাংকের ওটিপি, কোনো ব্যক্তিগত মেসেজ, সব সে দেখতে পাবে। আপনি আপনার ফোনে কি টাইপ করছেন, কোন অ্যাপ খুলছেন, কার সাথে কথা বলছেন, সব কিছু সে দেখতে পাবে। এটা সম্পূর্ণভাবে আপনার গোপনীয়তার লঙ্ঘন। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, যদি কারো কাছে আপনার আধার, প্যান, ব্যাংকের ডিটেলস থাকে, তবে সে আপনার নামে লোন নিতে পারে, সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করিয়ে নিতে পারে বা পাওয়ার অফ অ্যাটর্নি বানাতে পারে। এসব অত্যন্ত গুরুতর অপরাধ। আমার হাত থেকে ফোনটা পড়েই যাচ্ছিল। আমার বোন গীতা আমার হাত ধরে বলল, দিদি, নিজেকে সামলাও। আমি একটু জল চাইলাম। মনোজ একটা জলের বোতল দিল। আমি কাঁপা কাঁপা হাতে জল খেলাম। তারপর আমি মনোজকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে যে এই অ্যাপটা কে ঢুকিয়েছে? মনোজ বলল, আন্টিজি, এই অ্যাপটা ইনস্টল করার জন্য ফোনে ফিজিক্যাল অ্যাক্সেস লাগে, মানে কাউকে ফোনটা হাতে নিতে হয়। তারপর এই অ্যাপটা ডাউনলোড করতে হয়, তারপর সেটিংসে গিয়ে পারমিশন দিতে হয়। এসব করতে অন্তত 10-15 মিনিট সময় লাগে। আর দেখুন, এই অ্যাপটা ইনস্টল করার তারিখ 22 অক্টোবর সন্ধে 6:17। এটা সেই দিনই যেদিন আপনার ফোনটা আপনার বৌমার কাছে ছিল, সার্ভিসিংয়ের বাহানায়। আমি চরম ঘোরের মধ্যে ছিলাম। প্রিয়া, আমার নিজের বৌমা, সে আমার ফোনে এসব করেছে। সে আমার ডকুমেন্টের ছবি তুলেছে। সেই গুপ্তচর বৃত্তির অ্যাপ ঢুকিয়েছে। কেন? আমি তো ওকে কখনো কোনো কষ্ট দিইনি। আমি ওকে নিজের মেয়ের মতো রেখেছি। তাহলে এমন কেন করল? মনোজ বলল, আন্টিজি, আমাকে আরও একটা জিনিস দেখাতে হবে। সে আমার ফোনের সেটিংসে গিয়ে গুগল অ্যাকাউন্ট খুলল। ডিভাইসেস এবং অ্যাক্টিভিটি সেকশনে গেল। সেখানে 3টি ডিভাইস দেখা যাচ্ছিল। প্রথমটা আমার নিজের ফোন, স্যামসাং গ্যালাক্সি M30। দ্বিতীয়টা একটা ডিভাইস যার নাম ছিল স্যামসাং গ্যালাক্সি A55। তৃতীয়টা উইন্ডোজ পিসি। মনোজ বলল, আন্টিজি, এই দুটো ডিভাইস কি আপনার? আমি বললাম, না, আমার কাছে তো শুধু এই একটাই ফোন আছে, আর আমার কাছে কোনো কম্পিউটারও নেই। মনোজ বলল, তাহলে ব্যাপারটা পরিষ্কার। কেউ আপনার গুগল অ্যাকাউন্টে নিজের ডিভাইস থেকে লগ করেছে, আর একবার লগ হয়ে গেলে সে আপনার সব তথ্য পেয়ে যাবে। আপনার কন্ট্যাক্টস, আপনার মেসেজের ব্যাকআপ, আপনার ছবি, সব কিছু। আর সবচেয়ে বিপজ্জনক হলো, যদি আপনার ব্যাংকিং অ্যাপ গুগলের সাথে সিঙ্ক হয়, তবে তার ডেটাও তারা দেখতে পাবে। আন্টিজি, আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিই, আপনার সাথে একটা অনেক বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনা করা হচ্ছে, আর এটা আপনার ঘরের ভেতর থেকেই হচ্ছে। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। হয় আপনি চুপ থাকবেন আর সবকিছু হারিয়ে ফেলবেন, নয়তো লড়াই করবেন, কিন্তু খুব ভেবেচিন্তে। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। আমার হাত তখনও কাঁপছিল, কিন্তু আমার মাথায় এখন পরিষ্কার ছিল যে আমাকে কি করতে হবে। আমি কারোর কাছে কান্নাকাটি করার পাত্রী নই। আমি কারোর কাছে অনুনয় বিনয় করার মানুষ নই। যদি আমার সাথে প্রতারণা হয়ে থাকে, তবে আমি লড়ব। আমি মনোজকে বললাম, বাবা, আমাকে বলো, এখন আমাকে ঠিক কি করতে হবে, ধাপে ধাপে বলো। মনোজ বলল, ঠিক আছে আন্টিজি, সবার প্রথমে আমি এই রিমোট অ্যাক্সেস অ্যাপটা এখনই আনইনস্টল করে দিচ্ছি। সে আমার ফোনে গিয়ে ওই অ্যাপটা ডিলিট করে দিল। তারপর সে আমার গুগল অ্যাকাউন্ট থেকে ওই অজানা দুটো ডিভাইস রিমুভ করে দিল। তারপর সে বলল, এবার আমি আপনার সমস্ত পাসওয়ার্ড বদলে দিচ্ছি। প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সে একটা নতুন পাসওয়ার্ড বানালো। তারপর সে আমার ব্যাংকিং অ্যাপ খুলল এবং সেটার পাসওয়ার্ড বদলালো। তারপর ইউপিআই অ্যাপের পাসওয়ার্ড।
সব জায়গায় নতুন আর মজবুত পাসওয়ার্ড দিল। মনোজ বলল, আন্টিজি, এখন আমি আপনার সমস্ত মেসেজ আর কল লগসের ব্যাকআপ নিচ্ছি। এটা খুব জরুরি, কারণ এগুলোই প্রমাণ। সে আমার ফোনটাকে তার কম্পিউটারের সাথে যুক্ত করল এবং সমস্ত মেসেজ, কল লগস আর ওই লুকানো ফোল্ডারের স্ক্রিনশটগুলো একটা পেন ড্রাইভে কপি করল। তারপর সে ওগুলো গুগল ড্রাইভেও আপলোড করল, একটা প্রাইভেট ফোল্ডারে। সে বলল, এই ব্যাকআপ দুটো জায়গায় রাখুন, একটা পেন ড্রাইভে আর একটা ক্লাউডে, যাতে এক জায়গা থেকে ডেটা হারিয়ে গেলেও অন্য জায়গায় সুরক্ষিত থাকে। তারপর মনোজ বলল, আন্টিরে, এখন 3টি খুব জরুরি কাজ আছে। প্রথমত, আপনি এখনই আপনার ব্যাংককে ফোন করুন এবং আপনার সমস্ত ইউপিআই পরিষেবা বন্ধ করান। আপনার সব ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্লক করান এবং নতুন কার্ড ইস্যু করার জন্য আবেদন করুন। দ্বিতীয়ত, আপনার ব্যাংকের শাখায় গিয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করুন যে আপনার ফোন অরক্ষিত হয়ে পড়েছিল এবং আপনার অ্যাকাউন্টকে অননুমোদিত লেনদেন হয়েছে। সমস্ত লেনদেনের ওপর আপত্তি জানান। তৃতীয়ত এবং সবচেয়ে জরুরি, একজন আইনজীবীর সাথে দেখা করুন, কারণ যদি এই লোকেরা আপনার নথিপত্রের অপব্যবহার করে থাকে বা করার পরিকল্পনা করে থাকে, তবে সেটা একটা ফৌজদারি অপরাধ। আপনাকে আইনি পরামর্শ নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা, ও তো আমার ছেলের বউ, আমি ওর ওপর কিভাবে মামলা করতে পারি? মনোজ আমার চোখের দিকে তাকালো। সে খুব শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে বলল, আন্টিজি, যদি কেউ আপনাকে ধ্বংস করার চেষ্টা করে, আপনার পরিচয় চুরি করে, আপনার টাকা চুরি করে, তবে সে আপনার কেউ নয়। সম্পর্ক রক্তের হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না। আপনাকে নিজেকে বাঁচাতে হবে। আর যদি আপনি এখন না লড়েন, তবে কাল বড্ড দেরি হয়ে যাবে। তখন হয়তো আপনার সমস্ত সম্পত্তি, আপনার সারা জীবনের রোজগার, সবকিছু চলে যাবে। আপনি কি এটাই হতে দিতে চান? আমি আমার বোনের দিকে তাকালাম। গীতার চোখে জল ছিল। সে আমার হাত ধরে বলল, দিদি, মনোজ ঠিক বলছে, তোমাকে লড়তে হবে। আমি তোমার সাথে আছি, আমার স্বামীও সাথে আছে, আমরা সবাই তোমার সাথে আছি। আমি চোখের জল মুছে ফেললাম। আমি মনোজকে বললাম, ঠিক আছে বাবা, আমি সেই সব কিছুই করব যা তুমি বলেছ। তুমি আমাকে ওই পেন ড্রাইভটা দাও যেখানে ব্যাকআপ নিয়েছ। আর হ্যাঁ, তোমার ফি কত হলো? মনোজ হাত নেড়ে মানা করে দিল, আন্টিজি, আপনার কাছে কোনো ফি নেব না। আপনি আমার মায়ের বয়সী। আমি শুধু এটুকু চাই যে আপনি ন্যায় বিচার পান। আর হ্যাঁ, যদি কখনো আদালতে বা পুলিশের সামনে আমার সাক্ষ্যের প্রয়োজন হয়, তবে আমি প্রস্তুত আছি। আমি এসব লিখিতভাবেও দিতে পারি যে আপনার ফোনে আমি কি পেয়েছি। আমি মনোজকে ধন্যবাদ জানালাম। সে আমাকে পেনড্রাইভটা দিল আর একটা লিখিত বয়ান দিল, যাতে সে পরিষ্কারভাবে লিখেছিল যে সে আমার ফোনে কি পেয়েছে। রিমোট অ্যাক্সেস অ্যাপ, লুকানো ফোল্ডার, নথিপত্রের ছবি এবং আমার গুগল অ্যাকাউন্টে অজানা ডিভাইস। সে তাতে নিজে সই করল এবং দোকানের মোহর লাগিয়ে দিল। সে বলল, আন্টিজি, এই বয়ান আপনার কাজে আসবে। এটা সাবধানে রাখবেন। আমি কাগজটা আমার পার্সটায় রাখলাম। আমরা সেখান থেকে বেরোলাম। তখন বিকেল 5:30 বাজছিল। আমি সঙ্গে সঙ্গে আমার ব্যাংকে ফোন করলাম। এবার আমাকে বেশি অপেক্ষা করতে হলো না। আমি কাস্টমার কেয়ারকে বললাম, আমাকে আমার ইউপিআই পরিষেবা এক্ষুনি বন্ধ করতে হবে এবং আমার সব কার্ড ব্লক করতে হবে। এটা একটা জরুরি অবস্থা। তারা জিজ্ঞেস করল, কি হয়েছে ম্যাডাম? আমি বললাম, আমার ফোন হ্যাক হয়ে গিয়েছিল, কেউ আমার অ্যাকাউন্ট থেকে অননুমোদিত লেনদেন করেছে। তারা বলল, ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি আপনার ইউপিআই পরিষেবা স্থগিত করে দিচ্ছি এবং আপনার 2টো ডেবিট কার্ডই ব্লক করে দিচ্ছি। নতুন কার্ড আপনি 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। অনুগ্রহ করে কাল আপনার শাখায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করুন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত এখন আর কেউ টাকা তুলতে পারবে না। কিন্তু আমার মনে একটা অন্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যে টাকাগুলো উঠে গেছে, সেগুলো কিভাবে ফেরত আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিক্রম এই সবকিছুর ব্যাপারে কতটা জানে? সেও কি এর সাথে জড়িত, নাকি শুধু প্রিয়াই এসব করেছে? সেই রাতে আমি বোনের বাড়ি ফিরলাম। আমি আমার ল্যাপটপে পেন ড্রাইভটা লাগালাম এবং সমস্ত ফাইল আরও একবার দেখলাম। প্রতিটি ছবি, প্রতিটি স্ক্রিনশট দেখে আমার মন বিষাদে ভরে উঠছিল। তারপর আমি আমার পুরনো কাগজপত্র বের করলাম। আমি প্রতিটি নথির একটা তালিকা বানালাম, কোন নথি কোথায় আছে, কোন আলমারিতে, কোন ফাইলে। আমার 3টে ফিক্সড ডিপোজিটের রসিদ, 2টির কপি আমার কাছে ছিল, কিন্তু একটার আসল রসিদ, যাতে 20 লক্ষ টাকা ছিল, সেটা দ্বারকার বাড়িতে ছিল, আমার শোবার ঘরের আলমারিতে। আমার এলআইসি পলিসির আসল কপিও সেখানেই ছিল, প্রপার্টির কাগজপত্রও সেখানেই ছিল। হঠাৎ আমার মনে হল, বিক্রম আমাকে কেন বাড়িতে যেতে দিচ্ছে না? সে কি আমাকে আমার কাগজপত্র থেকে দূরে রাখতে চাইছে? প্রিয়া কি ওই কাগজপত্রগুলো হাতিয়ে নেওয়ার কোনো ছক কষেছে? আমি আমার বোনকে ডাকলাম। আমি বললাম, গীতা,
আমাকে একজন আইনজীবীর সাথে দেখা করতে হবে। তুই কি কাউকে চিনিস?" গীতা বলল, "হ্যাঁ দিদি, আমার স্বামীর এক পুরনো বন্ধু আছেন, অনিল কাপুর। তিনি একজন আইনজীবী, রোহিণী কোর্টে প্র্যাকটিস করেন। দেওয়ানি আর ফৌজদারি দুটো কেসই লড়েন, খুব অভিজ্ঞ। কাল সকালে আমি তোমায় ওনার সাথে আলাপ করিয়ে দেব।" পরের দিন সকালে ২৮ অক্টোবর আমরা রোহিণী কোর্টের কাছে অনিল কাপুরজির অফিসে গেলাম। ছোট্ট অফিস, কিন্তু বেশ ছিমছাম। দেওয়ালে আইনের বই সাজানো, টেবিলে অনেক ফাইল রাখা। অনিলজির বয়স প্রায় ৫০ বছর, সাদা চুল, গম্ভীর চেহারা, কিন্তু চোখে দয়া। তিনি আমাদের বসতে বললেন। আমি তাকে পুরো গল্পটা শোনালাম। দিওয়ালির রাতের অপমান, আমাকে ঘর থেকে বের করে দেওয়া, ব্যাংকের মেসেজ, মনোজের আবিষ্কার, লুকোনো ফোল্ডার, রিমোট অ্যাক্সেস অ্যাপ এবং আমার নথিপত্রের ছবি। আমি তাকে পেনড্রাইভটা দিলাম। তিনি সেটা তার কম্পিউটারে লাগালেন এবং সমস্ত ফাইল দেখলেন। তার মুখটা আরও গম্ভীর হয়ে গেল। ১০ মিনিট পর অনিলজি বললেন, "বর্মাজি, আপনার সাথে যা হচ্ছে, আইনি ভাষায় আমরা তাকে প্রবীণ নাগরিকদের সাথে অর্থনৈতিক নির্যাতন এবং পরিচয় চুরির পর্যায়ে ফেলতে পারি। যদি আপনার বৌমা আপনার অনুমতি ছাড়াই আপনার নথিপত্রের ছবি তুলে থাকে, আপনার ফোনে গুপ্তচর্য বৃত্তির অ্যাপ ঢুকিয়ে থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার অনুমতি ছাড়া ঢুকে থাকে এবং আপনার ছেলেকে প্রভাবিত করে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে থাকে, তবে এটা ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারার অধীনে জালিয়াতি, ৪০৬ ধারার অধীনে বিশ্বাসভঙ্গ এবং তথ্য প্রযুক্তির আইনের অধীনেও দণ্ডনীয় অপরাধ। তবে আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে দিই, আদালতে যাওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া। এতে সময় লাগে, টাকা লাগে, আর মানসিক দিক থেকেও এটা খুব ক্লান্তিকর হয়। তাই আমি পরামর্শ দেব যে প্রথমে আমরা এই ব্যাপারটা পারিবারিক স্তরে মেটানোর চেষ্টা করি। কিন্তু তার জন্য আপনার কাছে পোক্ত প্রমাণ থাকতে হবে, আর সেই প্রমাণ এখন আপনার কাছে আছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে এখন কি করতে হবে? অনিলজি বললেন, প্রথমে তো আপনি একটা আইনি নোটিশ পাঠান বিক্রম আর প্রিয়া দুজনকেই। তাতে পরিষ্কারভাবে লিখুন যে আপনি জানতে পেরেছেন যে আপনার আর্থিক নথিপত্র এবং অ্যাকাউন্টের সাথে কারচুপি করা হয়েছে এবং আপনি সমস্ত লেনদেনের তদন্ত চান। এর পাশাপাশি আপনি আপনার নিজের বাড়িতে প্রবেশ করার অধিকার চান, আপনার ব্যক্তিগত জিনিসপত্র ও নথিপত্র নেওয়ার জন্য। যদি তারা মানা করে, তবে আমরা পুলিশের কাছে সাইবার সেলে অভিযোগ দায়ের করব। তবে আমার পরামর্শ হল, আপনি প্রথমে একটা পারিবারিক বৈঠকের আয়োজন করুন, তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতিতে, হয়তো আপনার ভাই বা সোসাইটির সেক্রেটারি বা অন্য কোনো বয়স্ক ব্যক্তি। সেই বৈঠকে আপনি আপনার প্রমাণগুলো দেখান এবং সরাসরি প্রশ্ন করুন। যদি তারা স্বীকার করে এবং টাকা ফেরত দিতে রাজি হয়, তবে আমরা একটা লিখিত চুক্তি করে নেব। আর যদি তারা অস্বীকার করে বা মিথ্যা বলে, তবে আমরা আইনি পথ ধরব। আমি দীর্ঘশ্বাস নিলাম। আমি জানতাম সামনের রাস্তাটা সহজ হবে না, কিন্তু আমি এটাও জানতাম যে আমাকে লড়তেই হবে। আমি অনিলজিকে বললাম, ঠিক আছে, আমি প্রস্তুত। পরের ৩ দিন আমি খুব ভেবেচিন্তে আমার রণনীতি তৈরি করলাম। আমি জানতাম যে আমি যদি সরাসরি বিক্রম আর প্রিয়ার সামনে গিয়ে অভিযোগ করি, তবে তারা সেটা অস্বীকার করবে, অথবা উল্টে আমার ঘাড়েই দোষ চাপাবে যে আমি বুড়ি হয়ে গেছি, আমার কিছু মনে থাকে না। তাই আমার প্রমাণ দরকার ছিল, মজবুত প্রমাণ, আর আমার সাক্ষী দরকার ছিল। সবার প্রথমে ২৯ অক্টোবর আমি আবার আমার ব্যাংকের শাখায় গেলাম। এবার আমি লিখিত অভিযোগ দায়ের করলাম। ত্যাগীজি আমাকে একটা ফর্ম দিলেন, ডিসপিউট রেজিস্ট্রেশন ফর্ম। আমি তাতে প্রতিটি লেনদেনের তারিখ, সময় আর টাকার অঙ্ক লিখলাম। আমি পরিষ্কারভাবে লিখলাম, এই সমস্ত লেনদেন আমার অনুমতি ছাড়া হয়েছে। আমার ফোনে অননুমোদিত সফটওয়্যার ঢোকানো হয়েছিল। আমি এই সমস্ত লেনদেনের ওপর আপত্তি জানাচ্ছি এবং এগুলোর তদন্ত দাবি করছি। ত্যাগীজি আমার অভিযোগ গ্রহণ করলেন এবং বললেন যে ব্যাংক ১৫ দিনের মধ্যে তদন্ত করবে। তিনি আমাকে একটা কমপ্লেন নম্বর দিলেন এবং বললেন, বর্মাজি, এর মধ্যে যদি আপনি কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তবে অবিলম্বে আমাদের জানাবেন। আমি তাকে ধন্যবাদ জানালাম। তারপর আমি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করলাম। আমি আমার প্যান কার্ডটিকে পুনরায় আমার পুরনো মোবাইল নম্বরের সাথে যুক্ত করার প্রক্রিয়া শুরু করলাম। আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে আমি এই অনুরোধ পাঠালাম। আমার মনে পড়ল যে আমি একটা মেসেজ পেয়েছিলাম যে আমার প্যান কার্ড একটা নতুন নম্বরের সাথে যুক্ত হয়েছে, সেই নম্বরটা যা 98 দিয়ে শেষ হতো। আমি আমার বোনকে বললাম, গীতা, তুই কি একটু খোঁজ নিতে পারিস যে এই নম্বরটা কার? গীতা তার স্বামীকে বলল, তার এক বন্ধু টেলিকম কোম্পানিতে কাজ করেন। ২ দিন পর গীতা জানালো, দিদি, ওই নম্বরটা প্রিয়ার নামে রেজিস্টার্ড। আমার সন্দেহ একেবারে পাকাপোক্ত হয়ে গেল।
30 অক্টোবর আমি আমার আধার কার্ডের ওপর বায়োমেট্রিক লক লাগালাম। UIDAI এর ওয়েবসাইটে গিয়ে এই সুবিধা চালু করলাম। এর মানে হলো এখন কেউ আমার আধার ব্যবহার করে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে পারবে না, যতক্ষণ না আমি নিজে সেটা আনলক করি। এটা একটা সুরক্ষা কবচ ছিল। আমি চাইনি কেউ আমার পরিচয়ের অপব্যবহার করুক। 31 অক্টোবর আমি আমার সোসাইটির সেক্রেটারি শ্রী রাজেশ কাপুরজির সাথে দেখা করার সময় নিলাম। তিনি 56 বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, গত 8 বছর ধরে সোসাইটির সেক্রেটারি, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমি তার বাড়িতে গেলাম। তার স্ত্রী দরজা খুললেন। মিনাজি, আসুন আসুন। কাপুরজি ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। আরে বার্মাজি, কেমন আছেন আপনি? বসুন। আমি বসলাম। আমি বললাম, কাপুরজি, আমাকে আপনার সাথে খুব জরুরি একটা কথা বলতে হবে। তিনি তার চশমাটা খুললেন এবং মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। আমি তাকে সব কিছু বললাম। দিওয়ালির রাতে কি হয়েছিল, কিভাবে বিক্রম আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপর ব্যাংকের মেসেজ, মনোজের আবিষ্কার, প্রিয়ার ষড়যন্ত্র। কাপুরজি খুব মনোযোগ দিয়ে শুনলেন। তার মুখটা গম্ভীর হয়ে গেল। যখন আমি আমার কথা শেষ করলাম, তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি বললেন, বার্মাজি, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। দিওয়ালির রাতে আমিও আপনার বাড়িতে ছিলাম। আমি ওসব দেখেছিলাম। তখন আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে এটা হয়তো আপনার পারিবারিক ব্যাপার, আমার মাঝখানে ঢোকা উচিত নয়। কিন্তু এখন আপনি যা বললেন এটা তো খুব গুরুতর, এটা তো অপরাধ। আমি বললাম, কাপুরজি, এই জন্যই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমি একটা পারিবারিক বৈঠক ডাকতে চাই। আমার একজন সাক্ষী দরকার, এমন কেউ যিনি সম্মানিত, যার কথার ওজন আছে। আপনি কি আমার সাথে যাবেন? কাপুরজি বিনা দ্বিধায় বললেন, অবশ্যই বর্মাজি, আপনি একদম একা নন, আমি আপনার সাথে আছি। আর যদি দরকার পড়ে তবে আমি আদালতেও সাক্ষী দিতে পারি। আপনি বলুন, কবে আর কোথায় বৈঠক রাখতে হবে? আমি বললাম, আমি ভাবছি 2 নভেম্বর সন্ধে 6টায় আমার বাড়িতে। কাপুরজি বললেন, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি একা যাবেন না, আপনার বোনকে সাথে নিয়ে যাবেন, আর যদি সম্ভব হয় তবে আপনার আইনজীবীটিকেও। বার্মাজি, আপনি একজন অত্যন্ত সাহসী নারী, আপনাকে আপনার অধিকারের জন্য লড়তে হবে। সেই সন্ধ্যায় আমি বিক্রমকে ফোন করলাম। আমার বুক জোরে জোরে ধরফড় করছিল। ফোন 3 বার বাজল। তারপর বিক্রম ধরল। হ্যাঁ মা। আমি আমার গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখলাম। আমি বললাম, বিক্রম, আমাকে তোমার আর প্রিয়ার সাথে কথা বলতে হবে, খুব জরুরি কথা আছে। আমি পরশু 2 নভেম্বর সন্ধে 6টায় আসছি, কাপুর আঙ্কেলও সাথে আসবেন। বিক্রমের গলায় একটু দ্বিধা ছিল। সে বলল, মা, কিন্তু এখন তো। আমি মাঝখান থেকে বললাম, বিক্রম, এটা কোনো অনুরোধ নয়, এটা একটা নোটিশ। আমি আমার নিজের বাড়িতে আসছি। ওই বাড়ি তোমার বাবা আমার নামে করে দিয়ে গেছেন, ওখানে আমার পুরো অধিকার আছে। তুমি যদি দরজা না খোলো তবে আমি পুলিশ নিয়ে আসব, সিদ্ধান্ত তোমার। ফোনের ওপারে নিস্তব্ধতা ছিল। তারপর বিক্রম বলল, ঠিক আছে মা, তুমি এসো। আমি ফোনটা কেটে দিলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমার ভেতরে একটা নতুন শক্তি কাজ করছিল। আমি 30 বছর ধরে বাচ্চাদের পড়িয়েছি। আমি শত শত বাচ্চাকে শৃঙ্খলা শিখিয়েছি। আমার গলায় সেই অধিকার বোধ ছিল যা একজন শিক্ষিকার মধ্যে থাকে, আর আজ আমার সেই গলাটারই দরকার ছিল। 1 নভেম্বর আমি সমস্ত প্রস্তুতি শেষ করলাম। আমি একটা বড় খাম নিলাম আর তার মধ্যে সব কাগজপত্র রাখলাম। প্রথমত, ব্যাংক থেকে পাওয়া আমার অ্যাকাউন্টের বিবরণ, যাতে সব অননুমোদিত লেনদেন হাইলাইট করা ছিল। দ্বিতীয়ত, ব্যাংকে করা অভিযোগের কপি, যেখানে অভিযোগ নম্বর এবং তারিখ লেখা ছিল। তৃতীয়ত, মনোজের লিখিত বয়ান, যাতে সে পরিষ্কারভাবে লিখেছিল যে সে আমার ফোনে কি পেয়েছে। চতুর্থত, আমার ফোনের স্ক্রিনশটগুলো, যাতে সেই লুকানো ফোল্ডার আর আমার নথিপত্রের ছবিগুলো ছিল। পঞ্চমত, আমার প্যান কার্ড নতুন নম্বরের সাথে যুক্ত হওয়ার মেসেজ। ষষ্ঠত, অনিল কাপুরজির তৈরি করা আইনি নোটিশের ড্রাফট, যেটা তখনও পাঠানো হয়নি, তবে তৈরি ছিল। আমি সব কিছু তারিখ অনুযায়ী সাজিয়ে রাখলাম। আমি প্রতিটি কাগজের গায়ে পোস্টেট লাগিয়ে দিলাম, যাতে মিটিংয়ের সময় আমাকে কাগজপত্র খুঁজতে বেশি সময় ব্যয় করতে না হয়। সেই রাতে আমি আবার ঘুমাতে পারলাম না, তবে এবার ভয় বা কষ্টের কারণে নয়। এবার আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমি আমার মনের ভেতর ওই মিটিংয়ের পুরো দৃশ্যটা কল্পনা করছিলাম। আমি ভাবছিলাম, বিক্রম কি বলবে, প্রিয়া কি বলবে, আর আমি কি জবাব দেব। আমি প্রতিটি প্রশ্নের উত্তর ভেবে রেখেছিলাম। আমি প্রস্তুত ছিলাম। 2 নভেম্বরের সকালে আমি তাড়াতাড়ি উঠলাম, স্নান সেরে মন্দিরে প্রদীপ জ্বালালাম, প্রার্থনা করলাম। আমি ভগবানকে বললাম, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও,
আমাকে সঠিক কথা বলার হিম্মত দাও। আমি একটা সাধারণ সাদা সুতির শাড়ি পরলাম, কোনো গয়না পরলাম না, শুধু আমার বিয়ের মঙ্গলসূত্র আর স্বামীর দেওয়া একটা সোনার আংটি। আমি সাধারণ থাকতে চেয়েছিলাম, আমি চাইনি কেউ আমাকে দেখা নেপোনা ভাবুক। আমি স্রেফ একজন ৬০ বছরের বয়স্কা মহিলা ছিলাম, যে নিজের অধিকারের জন্য লড়ছে। বিকেল ৫টায় আমি, আমার বোন গীতা এবং রাজেশ কাপুরজি দ্বারকা সেক্টর 17-এর উদ্দেশ্যে বেরোলাম। রাস্তায় আমার বুক খুব জোরে ধড়ফড় করছিল। গীতা আমার হাত ধরল। সে বলল, দিদি, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি, সত্য তোমার সাথে আছে। কাপুরজি বললেন, বার্মাজি, শুধু শান্ত থাকবেন, আপনি যাই বলতে চান পরিষ্কার আর সোজা ভাষায় বলবেন, রাগ করবেন না, কাঁদবেন না, শুধু ফ্যাক্টস সামনে রাখবেন, ফ্যাক্টস নিজেই কথা বলবে। ৫:৩০টায় আমরা আমার সোসাইটিতে পৌঁছালাম। গেটে অশোক ভাইয়া দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে দেখে হাসলেন। বর্মা আন্টি, কেমন আছেন আপনি? অনেক দিন দেখা যায়নি। আমি বললাম, আমি ঠিক আছি অশোক ভাইয়া, নিজের বাড়িতেই যাচ্ছি। তিনি বললেন, খুব ভালো করেছেন আন্টি, নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। আমি লিফটে উঠলাম, ৬ষ্ঠ তলা। লিফট ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল, প্রতিটি তলায় থামছিল, তারপর আবার এগোচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন সময় খুব ধীরে কাটছে। অবশেষে ৬ষ্ঠ তলা এলো। লিফটের দরজা খুলল। আমি বাইরে এলাম। আমার ফ্ল্যাটের নম্বর ছিল ৮৬। আমি দরজার সামনে দাঁড়ালাম। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম, তারপর কলিং বেল বাজালাম। ভেতর থেকে আওয়াজ এলো, তারপর দরজা খুলল। বিক্রম দাঁড়িয়েছিল। সে আমাকে দেখল, তারপর আমার বোনকে, তারপর কাপুরজিকে। তার চোখে মুখে একটা দ্বিধার ছাপ ছিল। সে বলল, এসো। আমরা ভেতরে গেলাম। ড্রয়িং রুমটা ঠিক তেমনই ছিল যেমনটা আমি ছেড়ে গিয়েছিলাম। সোফা, টিভি, দেওয়ালে আমার স্বামীর ছবি। প্রিয়া সোফায় বসেছিল। সে আমাদের দেখল, কিন্তু উঠে দাঁড়াল না। তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি ছিল, না ছিল কোনো ভয়, না ছিল লজ্জা, কেবল একটা ঠান্ডা উদাসীনতা। কাপুরজি বললেন, নমস্তে বিক্রম বাবা, নমস্তে প্রিয়ামা। বিক্রম নমস্তে বলল, প্রিয়া শুধু মাথা নাড়ল। আমি বললাম, বসুন সবাই। কাপুরজি মাঝখানের চেয়ারটায় বসলেন। আমি তার পাশে বসলাম। গীতা আমার অন্যদিকে বসল। বিক্রম আর প্রিয়া সামনের সোফায় বসল। ঘরটায় একটা ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল। কাপুরজি কথা শুরু করলেন। তিনি বললেন, দেখো বাচ্চারা, আমি এখানে মধ্যস্থতাকারী হিসেবে এসছি। বর্মাজি আমাকে খুব গুরুতর কিছু কথা বলেছেন। আমি চাই যে আমরা সবাই শান্তভাবে পরিণত মন নিয়ে এই বিষয়ে কথা বলি। এটা একটা পরিবার, আর পরিবারের সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়, তবে এর জন্য সততা খুব প্রয়োজন। বিক্রম বলল, কাপুর আঙ্কেল, আমি জানি না কি ব্যাপার, মা আমাকে কিছু বলেনি। আমি আমার খামটা খুললাম। আমি প্রথম কাগজটা বের করলাম, ব্যাংকের স্টেটমেন্ট। আমি সেটা টেবিলের ওপর রাখলাম। আমি বললাম, বিক্রম, প্রিয়া, এটা দেখো, এটা আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। গত ১৫ দিনে আমার অ্যাকাউন্ট থেকে ৮০,০০০ টাকা তোলা হয়েছে ইউপিআই এর মাধ্যমে। আমি একটাও লেনদেন করিনি। বিক্রম কাগজটা তুলে দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মা, এটা কিভাবে হতে পারে? প্রিয়া কাগজটার উপর একবার নজর বোলালো, তারপর নিজের মোবাইল দেখতে শুরু করল। আমি দ্বিতীয় কাগজটা বের করলাম, ব্যাংকের রেকর্ডের কপি। আমি বললাম, আর এটা দেখো, আমার অ্যাকাউন্টে একটা নতুন বেনিফিশিয়ারি যোগ করা হয়েছিল ২২ অক্টোবর রাত ১০:৩৩। বেনিফিশিয়ারির নাম প্রিয়া ভার্মা। প্রিয়া হঠাৎ মাথা তুলল। সে বলল, মাম্মিজি, এইসব আপনি কি বলছেন? আমি তো কিছুই জানি না। আমি তো কখনো আপনার অ্যাকাউন্টে নিজেকে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করিনি। আমি তৃতীয় কাগজটা বের করলাম, মনোজের বয়ান। আমি বললাম, এটা একজন মোবাইল টেকনিশিয়ানের লিখিত বয়ান। সে আমার ফোন চেক করেছে, আর সে কি কি পেয়েছে তা এখানে লেখা আছে। সে আমার ফোনে একটা লুকোনো ফোল্ডার পেয়েছে, যার মধ্যে আমার সমস্ত নথিপত্রের ছবি ছিল, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, ফিক্সড ডিপোজিটের রসিদ, প্রপার্টির কাগজপত্র। কেউ খুব পরিকল্পনা করে এসব ছবি তুলেছিল। আর তার পাশাপাশি আমার ফোনে একটা রিমোট অ্যাক্সেস নামের অ্যাপও ইনস্টল করা হয়েছিল, যেটা আমার ফোনে গুপ্তচর বৃত্তি করছিল। মনোজ বয়ানটা পড়ল, তার হাত কাঁপছিল। সে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া, এসব কি? প্রিয়া বলল, বিক্রম, আমি জানি না, আমার ওপর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। আমি চতুর্থ কাগজটা বের করলাম, স্ক্রিনশটগুলো। আমি বললাম, এটা দেখো, এগুলো আমার ফোনের স্ক্রিনশট। এই সেই লুকোনো ফোল্ডার আর এই রিমোট অ্যাক্সেস অ্যাপ। আর মনোজ জানিয়েছে যে এই অ্যাপটা ২২ অক্টোবর সন্ধে ৬:১৭ ইনস্টল করা হয়েছিল। প্রিয়া, ২২ অক্টোবর তুমি সার্ভিসিংয়ের বাহানা দিয়ে আমার ফোনটা নিয়ে গিয়েছিলে, মনে আছে? প্রিয়া উঠে দাঁড়ালো। তার গলা চড়া ছিল।
সে বলল, মামিজি, হ্যাঁ, আমি আপনার ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কোনো অ্যাপ দিইনি, কোনো ছবি তুলিনি, হয়তো সার্ভিস সেন্টারের লোকেরাই কিছু করেছে। আমি শান্তভাবে বললাম, তাহলে এটা বলো প্রিয়া, যে মোবাইল নম্বরটা আমার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা হয়েছে সেটা তোমার নামে রেজিস্টার্ড কেন? আমি পঞ্চম কাগজটা বের করলাম, প্যান লিঙ্কিংয়ের মেসেজ এবং টেলিকম কোম্পানির কাছ থেকে পাওয়া তথ্য। এই দেখো, নম্বর 9876543221, এই নম্বরটা তোমার নামে আছে। ঘরে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। সে কিছু বলল না। বিক্রম নিজের মাথা 2 হাতে চেপে ধরল। কাপুরজি বললেন, প্রিয়া মা, তুমি যদি কোনো ভুল করে থাকো তবে এখনই সেটা স্বীকার করে নাও। এটা এখনও পর্যন্ত পরিবারের ভেতরের ব্যাপার, কিন্তু তুমি যদি মিথ্যে কথা বলতে থাকো তবে বার্মাজিকে পুলিশের কাছে যেতে হবে, আর তখন এটা একটা ক্রিমিনাল কেস হয়ে দাঁড়াবে। প্রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সে কাঁদছিল না, সে রাগে কাঁপছিল। সে বলল, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমি করেছি। আমি আপনার ফোনে ওই অ্যাপটা দিয়েছি, আমি আপনার নথিপত্রের ছবি তুলেছি, আমি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছি। কিন্তু আপনি জানেন কেন? কারণ আমাদের টাকার দরকার ছিল। বিক্রমের প্রমোশন হয়নি, আমাদের নিজেদের একটু বাড়ি কিনতে হবে, আর আপনার কাছে এত কিছু আছে, 65 লাখের এফডি, 20 লাখের এলআইসি, 1 কোটির ফ্ল্যাট। আপনি তো বুড়ি হয়ে গেছেন, আপনার এত টাকার কি দরকার? আর এমনিতেও তো সবকিছু বিক্রমই পাবে, তাই আমি ভাবলাম যে একটু আগেই নিয়ে নিই, ব্যাস। আমার মনে হলো যেন কেউ আমার বুকে ছুরি বসিয়ে দিল। আমি বললাম, তাহলে তুমি ভাবলে যে আমি বুড়ি, আমার টাকার দরকার নেই। তুমি এটা ভাবলে না যে ওই টাকাগুলো আমার 30 বছরের পরিশ্রমের ফসল, আমার সুরক্ষার জন্য, আমার স্বাধীনতার জন্য। আর বিক্রম, তুমি কি এই বিষয়ে জানতে? বিক্রম মাথা তুলল, তার চোখে জল ছিল। সে বলল, মা, আমি জানতাম না যে প্রিয়া তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, কিন্তু হ্যাঁ, আমি এটা জানতাম যে সে তোমার নথিপত্রের ছবি তুলছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে শুধু রেকর্ডের জন্য রাখছে, যাতে ভবিষ্যতে কাজে লাগে। আমার মনে হয়েছিল এতে কোনো ক্ষতি নেই। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে বিষয়টা এতটা গুরুতর হয়ে দাঁড়াবে। আমি বললাম, আর দিওয়ালির রাতে যখন তুমি আমাকে অকেজো বলে বাড়ি থেকে বের করে দিলে, সেটা কেন? বিক্রম বলল, ওটা প্রিয়া বলেছিল যে তুমি আমাদের মাঝখানে খুব নাক গলাও, যে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে পারি না। আমার রাগ হয়ে গিয়েছিল, আমি জানতাম না যে আমি কি বলছি। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। আমি বললাম, বিক্রম, প্রিয়া, এবার শোনো, আমি তোমাদের নামে পুলিশ কেস করব না, কারণ তোমরা আমার পরিবার, কিন্তু কিছু শর্ত আছে, আর যদি তোমরা এই শর্তগুলো না মানো তবে আমি কালই সাইবার সেলে অভিযোগ দায়ের করব, বুঝেছ? বিক্রম আর প্রিয়া দুজনেই চুপ ছিল। ঘরে শুধু ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল। আমি আমার 6ষ্ঠ কাগজটা বের করলাম, অনিল কাপুরজির তৈরি করা আইনি নোটিশের ড্রাফট। আমি সেটা টেবিলের ওপর রাখলাম। আমি বললাম, এটা একটা আইনি নোটিশ। এতে পরিষ্কার লেখা আছে যে তোমরা দুজনে কি করেছ। আইডেন্টিটি থেফট, আর্থিক জালিয়াতি, বয়স্কদের ওপর নির্যাতন, এগুলো সবই ভারতীয় আইনে গুরুতর অপরাধ। আমি যদি এই নোটিশটা পাঠিয়ে দিই তবে পরের পদক্ষেপ হবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা, আর তারপর এই মামলা আদালতে যাবে। তোমাদের দুজনকেই গ্রেপ্তার করা হতে পারে। বিক্রমের চাকরি চলে যেতে পারে, প্রিয়ার চাকরি চলে যেতে পারে, তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে। প্রিয়ার মুখটা আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম বলল, মা প্লিজ এমন করো না, আমরা তোমার সন্তান। আমি বললাম, সেই জন্যেই আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি, কিন্তু শর্ত সাপেক্ষে। যদি তোমরা আমার শর্ত মানো তবে আমি এই নোটিশ পাঠাবো না, এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি তোমরা অস্বীকার করো বা আবার কোনো প্রতারণা করার চেষ্টা করো তবে আমি এক মুহূর্তও ভাবব না। বুঝতে পেরেছ? বিক্রম মাথা নাড়ল, হ্যাঁ মা। প্রিয়াও আস্তে করে বলল, হ্যাঁ মাম্মিজি। আমি আমার ডায়েরিটা বের করলাম। আমি সেখানে আগে থেকে লিখে রাখা শর্তগুলো পড়তে শুরু করলাম। আমি বললাম, প্রথম শর্ত, প্রিয়া, তুমি যে ৮০,০০০ টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলেছ সেই পুরো টাকাটা আগামী 10 দিনের মধ্যে ফেরত দেবে, আমার ওই একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুরো টাকা, 1 পয়সাও কম নয়। প্রিয়া বলল, কিন্তু মাম্মিজি, আমার কাছে এত টাকা নেই, আমি ওই টাকাটা খরচ করে ফেলেছি। আমি বললাম, সেটা আমার সমস্যা নয়, তুমি চুরি করেছ, তুমি ফেরত দেবে। নিজের বেতন থেকে দাও, নিজের বাবা মায়ের কাছ থেকে ধার করে দাও, বা যেখান থেকেই হোক 10 দিনের মধ্যে আমার পুরো ৮০,০০০ টাকা চাই। দ্বিতীয় শর্ত, তোমরা দুজনে একটা লিখিত স্বীকারোক্তিতে সই করবে।
তাতে পরিষ্কারভাবে লেখা থাকবে যে প্রিয়া আমার ফোনে অননুমোদিত অ্যাপ ইনস্টল করেছে, আমার নথিপত্রের ছবি তুলেছে, আমার অ্যাকাউন্ট থেকে বিনা অনুমতিতে টাকা তুলেছে এবং বিক্রমের এই বিষয়ে আংশিক ধারণা ছিল। এই স্বীকারোক্তিতে কাপুরজি আর আমার বোন সাক্ষী হিসেবে সই করবেন। আমি এটা সযত্নে রেখে দেব। ভবিষ্যতে যদি তোমরা আবার কিছু করো তবে এটাই হবে আমার প্রমাণ। তৃতীয় শর্ত, এই ফ্ল্যাটটা আমার নামে। আমার স্বামী আমাকে এর মালিক বানিয়ে গেছেন। এখন থেকে তোমরা দুজনে এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকবে। তোমরা প্রতি মাসে আমাকে 15,000 টাকা ভাড়া দেবে। এই টাকা আমার অ্যাকাউন্টে প্রতি মাসের 1 তারিখে জমা হতে হবে। যদি একবারও ভাড়া দিতে ব্যর্থ হও তবে আমি তোমাদের উচ্ছেদ করে দেব। চতুর্থ শর্ত, আমার সমস্ত নথিপত্র, সব কাগজপত্র, ফিক্সড ডিপোজিটের রসিদ, এলআইসির পেপার, প্রপার্টির কাগজ সব আমাকে এখনই ফেরত দিতে হবে। আমি সেগুলো ব্যাংকের লকারে রেখে দেব। তোমাদের দুজনের কারোরই ওই কাগজগুলোর ওপর কোনো অধিকার থাকবে না। পঞ্চম শর্ত, আমি একটা উইল তৈরি করব, আর তাতে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আমার সম্পত্তি কে পাবে আর কোন শর্তে। বিক্রম, তুমি আমার উইলে থাকবে কারণ তুমি আমার ছেলে, কিন্তু প্রিয়া, তোমার নাম আমার উইলে থাকবে না। আমার কোনো সম্পত্তির ওপর তোমার কোনো দাবি থাকবে না। ষষ্ঠ শর্ত, আমি এই বাড়িতে আর ফিরে আসব না। আমি আমার বোনের বাড়িতেই থাকব, কারণ এখন আর এখানে আমার কোনো সম্মান অবশিষ্ট নেই। তবে আমি প্রতি সপ্তাহে এই বাড়িতে আসব আমার জিনিসপত্র চেক করতে, আমার যা প্রয়োজন তা নিয়ে যেতে, আর তোমাদের দুজনকেই আমার জন্য দরজা খুলতে হবে। কোনো অজুহাত চলবে না। সপ্তম এবং শেষ শর্ত, ভবিষ্যতে যদি আমি কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পাই, আমার অ্যাকাউন্টে কোনো অদ্ভুত লেনদেন, আমার নামে কোনো লোন, আমার নথিপত্রের কোনো অপব্যবহার, তবে আমি সরাসরি সাইবার সেলে অভিযোগ দায়ের করব। কোনো সতর্কবাণী থাকবে না, কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার ডায়েরি বন্ধ করলাম। আমি বিক্রম আর প্রিয়ার দিকে তাকালাম। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের কি এই সমস্ত শর্তগুলো স্বীকার আছে? বিক্রম তার 2 হাতে নিজের মুখ ঢাকল। তার কাঁধ কাঁপছিল, সে কাঁদছিল। সে বলল, মা, আমি এতটাও খারাপ মানুষ নই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, বিক্রম, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু ক্ষমা শুধু কথায় হয় না। তোমাকে তোমার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তুমি বদলে গেছ। এখন বলো, তোমার কি এই শর্তগুলো মঞ্জুর আছে? বিক্রম মাথা নাড়ল। হ্যাঁ মা, মঞ্জুর আছে। আমি প্রিয়ার দিকে তাকালাম। প্রিয়া? প্রিয়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তার চোখে ঘৃণা ছিল, কিন্তু সে আস্তে করে বলল, হ্যাঁ, মঞ্জুর আছে। কাপুরজি বললেন, ঠিক আছে, এবার আমি এগুলো সব লিখিত আকারে নিচ্ছি। তিনি তার ব্যাগ থেকে কাগজ আর কলম বের করলেন। তিনি একটা চুক্তি লিখতে শুরু করলেন। তিনি খুব সাবধানে প্রতিটি শর্ত লিখছিলেন। 15 মিনিট পর চুক্তি তৈরি হয়ে গেল। কাপুরজি জোরে জোরে পড়ে শোনালেন যাতে সবাই শুনতে পায়। এই চুক্তি আজ 2 নভেম্বর 2024 তারিখে মীনা বার্মা, বিক্রম বার্মা এবং প্রিয়া বার্মার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে। উপস্থিত সাক্ষী রাজেশ কাপুর এবং গীতা শর্মা। ধারা 1, প্রিয়া বার্মা স্বীকার করছেন যে তিনি 22 অক্টোবর মীনা বার্মার মোবাইল ফোনে রিমোট অ্যাক্সেস নামের একটি অননুমোদিত সফটওয়্যার ইনস্টল করেছেন। ধারা 2, প্রিয়া বার্মা স্বীকার করছেন যে তিনি মীনা বার্মার ব্যক্তিগত নথিপত্রের ছবি বিনা অনুমতিতে তুলেছেন এবং সেগুলোকে একটি লুকানো ফোল্ডারে রেখেছেন। ধারা 3, প্রিয়া বার্মা স্বীকার করছেন যে তিনি মীনা বার্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিনা অনুমতিতে 80,000 টাকা তুলেছেন। ধারা 4, বিক্রম বার্মা স্বীকার করছেন যে নথিপত্রের ছবি তোলার বিষয়ে তার আংশিক ধারণা ছিল। ধারা 5, প্রিয়া বার্মা আগামী 10 দিনের মধ্যে মীনা বার্মার অ্যাকাউন্টে পুরো 80,000 টাকা ফেরত দেবেন। ধারা 6, বিক্রম বার্মা এবং প্রিয়া বার্মা প্রতি মাসে 15,000 টাকা ভাড়া মীনা বার্মাকে দেবেন। ধারা 7, মীনা বার্মার সমস্ত ব্যক্তিগত নথিপত্র অবিলম্বে ফেরত দেওয়া হবে। কাপুরজি পড়া শেষ করলেন। তিনি বললেন, এবার সবাই এতে সই করবেন। প্রথমে বিক্রম, তারপর প্রিয়া, তারপর মীনাজি, তারপর আমরা দুজন সাক্ষী। বিক্রম কাঁপা কাঁপা হাতে সই করল। প্রিয়াও সই করল, কিন্তু তার মুখটা পাথরের মতো শক্ত ছিল। আমি সই করলাম। তারপর কাপুরজি এবং আমার বোন সাক্ষী হিসেবে সই করলেন। কাপুরজি বললেন, এই চুক্তির 3টি কপি হবে, একটা মীনাজির কাছে, একটা বিক্রমের কাছে, আর একটা আমার কাছে। আমি আমার কপিটা আমার পার্সটায় রাখলাম। তারপর আমি বললাম, এবার আমার নথিপত্রগুলো? বিক্রম উঠে দাঁড়াল আর নিজের ঘরের দিকে গেল।
5 মিনিট পর সে একটা ফাইল নিয়ে এলো। সে আমাকে দিল। আমি ফাইলটা খুলে চেক করলাম। আমার 3টে ফিক্সড ডিপোজিটের রসিদ, স্টেট ব্যাংকের 2টো, পাঞ্জাব ন্যাশনালের একটা, আমার এলআইসি পলিসির কাগজপত্র, আমার প্রপার্টির কাগজপত্র, সব কিছু ছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি বললাম, ঠিক আছে, আমি কাল এগুলো সব ব্যাংকের লকারে রেখে আসব। কাপুরজি বললেন, আরও একটা কথা প্রিয়ামা, তোমাকে ওই মোবাইল নম্বরটা বন্ধ করতে হবে যেটা মিনাজির প্যান কার্ডের সাথে যুক্ত আছে, আর মিনাজির প্যান কার্ডটা আবার ওনার আসল নম্বরের সাথে লিঙ্ক করে দিতে হবে। প্রিয়া বলল, সেটা তো আমি আগেই করে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কবে? প্রিয়া বলল, পরশু, যখন আমি বুঝতে পারলাম যে আপনি সব জেনে গেছেন। আমি বললাম, ভালো করেছ, অন্তত এতটুকু বুদ্ধি তো আছে। আমি উঠে দাঁড়ালাম। আমি বললাম, আমি এবার যাচ্ছি, মনে লাগবে 10 দিনের মধ্যে 80,000 টাকা, আর 1 ডিসেম্বর থেকে ভাড়া শুরু। একবারও যদি মিস হয় তবে আমি জানি আমাকে কি করতে হবে। বিক্রম উঠে দাঁড়ালো। সে বলল, মা, তুমি ফিরে আসবে না? আমি বললাম, না বিক্রম, আমি এখানে থাকতে পারবো না। যে বাড়িতে আমাকে অকেজো বলা হয়েছে, যেখানে আমার সাথে প্রতারণা হয়েছে, সেখানে আমি থাকতে পারবো না। কিন্তু এটা আমার বাড়ি, আর আমি এটা ছেড়েও যাব না। আমি প্রতি সপ্তাহে আসব। তোমরা নিজেদেরটা বুঝে নাও, আমি নিজেরটা বুঝে নেব। বিক্রমের কাছে বলার মতো কিছু ছিল না। আমি, গীতা আর কাপুরজি দরজার দিকে পা বাড়ালাম। দরজায় দাঁড়িয়ে আমি একবার পিছন ফিরে তাকালাম। বিক্রম সোফায় মাথা নিচু করে বসেছিল। প্রিয়া জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আমার একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন আমি অন্য কারুর জীবনের দিকে তাকিয়ে আছি। এটা সেই বাড়ি ছিল না যা আমি বানিয়েছিলাম, এটা সেই পরিবার ছিল না যার স্বপ্ন আমি দেখেছিলাম। কিন্তু এটাই ছিল সত্য, আর আমাকে তা মেনে নিতে হবে। আমরা লিফটে উঠলাম, নিচে এলাম। সোসাইটির গেটে অশোক ভাইয়াকে আবার দেখলাম। তিনি জিজ্ঞেস করলেন, আন্টি, সব ঠিক আছে তো? আমি হেসে বললাম, হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে, এখন সব ঠিক হয়ে যাবে। আমরা বাইরে বেরিয়ে এলাম। ঠান্ডা হাওয়া বইছিল, আকাশে তারা জলজল করছিল। আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে একটা ভারী বোঝা নেমে গেছে। আমি লড়াই করেছিলাম, আর আমি জিতেছিলাম। গাড়িতে বসার সময় গীতা আমার হাত ধরল। সে বলল, দিদি, তুমি খুব ভালো করেছ, তুমি সাহস দেখিয়েছ, আমি তোমার জন্য গর্বিত। কাপুরজি বললেন, বার্মাজি, আপনি যা করেছেন তা খুব কঠিন ছিল, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়ও ছিল। আপনি আপনার অধিকারের জন্য আওয়াজ তুলেছেন, আর একই সাথে আপনার পরিবারকেও একটা সুযোগ দিয়েছেন। এই ভারসাম্য খুব কম মানুষই বজায় রাখতে পারে। আমি বললাম, আপনাকে ধন্যবাদ কাপুরজি, আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। সেই রাতে আমি বোনের বাড়ি ফিরলাম। আমি সোজা নিজের ঘরে গেলাম, বিছানায় বসলাম। তারপর হঠাৎ আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু এটা কষ্টের জল ছিল না, এটা ছিল স্বস্তির জল। আমি এতদিন ধরে নিজের ভেতর সবকিছু চেপে রেখেছিলাম, আজ অবশেষে সব বেরিয়ে এলো। আমি কাঁদতে থাকলাম, যতক্ষণ না সব চোখের জল শেষ হয়ে গেল। তারপর আমি নিজের মুখটা ধুলাম। আয়নায় দেখলাম, আমার চোখ দুটো লাল ছিল, কিন্তু সেগুলোতে একটা নতুন দীপ্তি ছিল। আমি হাসলাম। আমি নিজেকে বললাম, মিনা, তুমি করে দেখিয়েছ, তুমি হার মানোনি, আর এখন তোমাকে এগিয়ে যেতে হবে। পরের 10 দিন খুব ব্যস্ততার মধ্যে কাটল। 3 নভেম্বর আমি ব্যাংকে গেলাম এবং একটা লকার ভাড়া নিলাম। আমি আমার সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ওই লকারে রেখে দিলাম। লকারে 2টি চাবি ছিল, একটা আমার কাছে, একটা আমার বোনের কাছে। আমি ব্যাংক ম্যানেজারকে পরিষ্কার নির্দেশ দিয়েছিলাম যে শুধুমাত্র আমি অথবা আমার বোনই এই লকার খুলতে পারি, আর কেউ নয়, এমনকি আমার ছেলেও নয়। 5 নভেম্বর আমি অনিল কাপুরজির কাছে গেলাম। তিনি আমার উইল তৈরি করতে সাহায্য করলেন। উইলে আমি পরিষ্কারভাবে লিখিয়ে দিলাম, আমার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আমার ছেলে বিক্রম বর্মা পাবে, কিন্তু শুধুমাত্র তখনই যদি সে আমার মৃত্যু পর্যন্ত আমাকে সম্মান করে এবং আমার সেবা করে। যদি আমার জীবদ্দশায় বিক্রম আমাকে ছেড়ে দেয় বা আমার সাথে খারাপ ব্যবহার করে, তবে আমার সম্পত্তি একটি দাতব্য সংস্থায় দান করা হবে। আমার বৌমা প্রিয়া বর্মার আমার কোনো সম্পত্তির উপর কোনো অধিকার থাকবে না। আমি উইলে সই করলাম। 2 জন সাক্ষী ছিলেন, অনিলজি এবং তার সহযোগী। উইলের একটা কপি আমি পেলাম, একটা অনিলজির কাছে রইল। 8 নভেম্বর আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু পরিবর্তন করলাম। আমি আমার বোনকে নমিনি বানালাম। আমি ইউপিআই এর লিমিট কমিয়ে দিলাম। এখন আমার অ্যাকাউন্ট থেকে একদিনে মাত্র 5,000 টাকা তোলা যাবে। 10,000 টাকার ওপরে যে কোনো লেনদেনের জন্য আমাকে ব্যাংকের শাখায় যেতে হবে। আমি আমার মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড বদলালাম, আর এবার আমি একটা খুব মজবুত পাসওয়ার্ড রাখলাম, অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের মিশ্রণ। 10 নভেম্বর আমি একটা ব্যাংক অ্যালার্ট পেলাম। আমার অ্যাকাউন্টে 60,000 টাকা জমা হয়েছিল। প্রেরক প্রিয়া বর্মা। আমি সঙ্গে সঙ্গে প্রিয়াকে ফোন করলাম। আমি জিজ্ঞেস করলাম, বাকি 20,000 কোথায়? প্রিয়া বলল, মাম্মিজি, আমার কাছে এখন এতটুকুই ছিল,
আমি আমার বেতন থেকে 40,000 নিয়েছি আর 20,000 আমি আমার মায়ের কাছ থেকে ধার করেছি। বাকি 20,000 আমি পরের মাসে দিয়ে দেব যখন আমার পরের মাসের বেতন আসবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু 1 ডিসেম্বরের মধ্যে পুরো 20,000 চাই। একদিন দেরিও বরদাস্ত করা হবে না। 15 নভেম্বর আমি আমার সোসাইটিতে একটা ওয়ার্কশপের আয়োজন করলাম। কাপুরজি আমাকে সাহায্য করলেন। আমরা সোসাইটির সমস্ত বয়স্ক সদস্যদের আমন্ত্রণ জানালাম। ওয়ার্কশপের বিষয় ছিল আর্থিক সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা। আমি মনোজকে ডাকলাম। সে সবাইকে জানালো যে কিভাবে মোবাইলকে সুরক্ষিত রাখতে হয়, কিভাবে মজবুত পাসওয়ার্ড তৈরি করতে হয়, কিভাবে সন্দেহজনক অ্যাপ থেকে বাঁচতে হয়, কিভাবে রিমোট অ্যাক্সেসের মতো বিপজ্জনক সফটওয়্যারগুলো চিনতে হয়। আমি নিজে শেখালাম কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে হয়, কিভাবে ইউপিআইকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে প্রতিটি লেনদেনের ওপর নজর রাখতে হয়, কিভাবে ওটিপি কখনও কারো সাথে শেয়ার করা উচিত নয়। ত্যাগীজি, আমার ব্যাংক ম্যানেজারও এসেছিলেন। তিনি জানালেন যে ব্যাংকের জালিয়াতি থেকে কিভাবে বাঁচতে হয়, কিভাবে লকার ব্যবহার করতে হয়, কিভাবে নমিনি সঠিকভাবে বেছে নিতে হয়। ওয়ার্কশপে 30 জনেরও বেশি লোক এসেছিল। বেশিরভাগই বয়স্ক মহিলা, কিছু পুরুষও ছিলেন। সবাই প্রচুর প্রশ্ন করলেন। কাপুর আন্টি বললেন, মিনাজি, আপনি এই ওয়ার্কশপটা করে খুব ভালো করেছেন। আমাদের সবার এটার দরকার ছিল। আজকাল জালিয়াতি খুব বেড়ে গেছে। এখন অন্তত আমরা জানি যে নিজেদের কিভাবে বাঁচাতে হবে। মেহতা আন্টি বললেন, মিনাজি, আপনি কি আমাদের এটাও বলতে পারেন যে যদি আমাদের বাচ্চারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তবে আমরা কি করতে পারি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আমাদের নিজেদের অধিকার সম্পর্কে জানা উচিত। ভারতে বয়স্কদের ভরণপোষণ আইন আছে। যদি বাবা মায়ের দেখাশোনা না করে তবে বাবা মা আদালতে যেতে পারেন। ওয়ার্কশপের পর অনেক মহিলাই ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বললেন। একজন আন্টি কাঁদতে কাঁদতে বললেন, মিনাজি, আমার ছেলেও আমার কাছে আমার গয়নাগুলো চেয়েছিল। বলেছিল ব্যাংকে বন্ধক রাখতে হবে, লোন নিতে হবে। আমি দিয়ে দিয়েছিলাম, এখন সে ওগুলো ফেরত দিচ্ছে না। আমি তাকে পরামর্শ দিলাম যে তিনিও যেন একজন আইনজীবীর সাথে দেখা করেন এবং অভিযোগ দায়ের করেন। আমার মনে হল যে আমার কষ্ট বৃথা যায়নি, আমি অন্যদের সাহায্য করতে পারছিলাম। 30 নভেম্বর সন্ধ্যায় প্রিয়ার ফোন এলো। সে বলল, মাম্মিজি, বাকি 20,000 টাকা আমি এইমাত্র আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। দয়া করে চেক করে নিন। আমি চেক করলাম। হ্যাঁ, 20,000 টাকা চলে এসেছিল। আমি বললাম, ঠিক আছে, এবার মনে রেখো, কাল 1 ডিসেম্বর ভাড়া ঠিক সময় জমা করবে। প্রিয়া বলল, হ্যাঁ মাম্মিজি, বিক্রম কাল সকালে ট্রান্সফার করে দেবে। 1 ডিসেম্বর সকাল 8টায় আমি ব্যাংক অ্যালার্ট পেলাম। 15,000 টাকা জমা হয়েছে। প্রেরক বিক্রম বর্মা। রিমার্কস, ডিসেম্বর 2024 ভাড়া। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত এটা তো শুরু হলো। সেদিন সন্ধ্যায় আমি দ্বারকায় গেলাম, আমার নিজের বাড়িতে। আমি বেল বাজালাম। বিক্রম দরজা খুলল। সে বলল, নমস্তে মা, ভেতরে এসো। আমি ভেতরে গেলাম। ঘরবাড়ি পরিষ্কার ছিল। আমি আমার ঘরে গেলাম। সবকিছু আগের মতোই ছিল। আমি আমার কিছু শাড়ি, কিছু বই, কিছু ছবি বের করলাম। আমি সেগুলো একটা ব্যাগে রাখলাম। বিক্রম দরজার কাছে দাঁড়িয়েছিল। সে বলল, মা, তোমার কি আরও কিছু লাগবে? আমি বললাম, না, শুধু এগুলোই। আমি প্রতি সপ্তাহে আসব। ধীরে ধীরে আমার জিনিসপত্র নিয়ে যাব। বিক্রম বলল, মা, আমি সত্যিই লজ্জিত। আমি জানি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু আমি শুধরে যাব। আমি প্রমাণ করব যে আমি এখনও তোমার ছেলেই আছি। আমি ওর দিকে তাকালাম। আমি বললাম, বিক্রম, আমি সেই আশাই রাখি, কিন্তু এখন শুধু কথা নয়, কাজ চাই। সময় সব বলে দেবে। আমি চলে এলাম। পরের 3 মাসে আমার জীবনে অনেক কিছু বদলে গেল। প্রতি মাসের 1 তারিখে বিক্রম 15,000 টাকা ভাড়া পাঠিয়ে দিত। কখনো দেরি হয়নি। আমি প্রতি শনিবার আমার বাড়িতে যেতাম। কখনো কখনো গীতা আমার সাথে যেত, কখনো আমি একাই যেতাম। আমি আমার ঘরে যেতাম, নিজের জিনিসপত্র দেখতাম, কিছু জিনিস নিয়ে আসতাম। বিক্রম সবসময় আমাকে জিজ্ঞেস করত, মা, চা খাবে? আমি বলতাম, না বাবা, আমার তাড়া আছে। আমাদের কথাবার্তাগুলো আনুষ্ঠানিক হয়ে গিয়েছিল। মা ছেলের সম্পর্ক ছিল, কিন্তু সেই উষ্ণতাটা ছিল না যা আগে ছিল। প্রিয়া আমার সাথে খুব কম কথা বলতো। সে আমাকে দেখত, নমস্তে বলতো আর নিজের ঘরে চলে যেত। আমার তাতে কিছুই যেত আসতো না। আমি আমার প্রত্যাশাগুলো বদলে ফেলেছিলাম। ডিসেম্বরের মাঝামাঝি আমি ব্যাংক থেকে একটা চিঠি পেলাম। আমার অভিযোগের তদন্ত শেষ হয়েছে। ব্যাংক দেখতে পেয়েছে যে আমার অ্যাকাউন্ট থেকে অননুমোদিত লেনদেন হয়েছিল এবং তারা আমাকে 50,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, ইন্স্যুরেন্সের অধীনে।
বাকি ৩০,০০০ টাকার জন্য তারা বলল যে যেহেতু ওটিপি সঠিক ছিল এবং লেনদেন আমার নিজের ফোন থেকেই হয়েছিল, তাই তারা পুরো দায়িত্ব নিতে পারবে না। কিন্তু আমার তাতে কোনো ফারাক পড়েনি। প্রিয়া পুরো ৮০,০০০ টাকা ফেরত দিয়ে দিয়েছিল, আর এখন ব্যাংকও ৫০,০০০ টাকা দিয়েছে। সব মিলিয়ে আমার ৫০,০০০ টাকার লাভই হয়েছিল। আমি ভাবলাম, এটা তো ভালোই হলো। আমি ওই ৫০,০০০ টাকা একটা নতুন ফিক্সড ডিপোজিটে লাগিয়ে দিলাম। জানুয়ারি ২০২৫ এলো, নতুন বছরের শুরু। আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমার নিজের জন্যে কিছু করা উচিত। আমি শুধু বাড়িতে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি না, আমাকে এগিয়ে যেতে হবে। আমি আমার সোসাইটির কিছু মহিলাদের সাথে কথা বললাম। আমরা মিলে একটা ছোট্ট গ্রুপ তৈরি করলাম, প্রবীণ মহিলা ক্ষমতায়ন গোষ্ঠী। প্রতি শুক্রবার বিকেল ৫টায় আমরা সোসাইটির ক্লাব হাউসে জড়ো হতাম। আমরা গল্প করতাম, একে অপরের সমস্যা শুনতাম, সমাধানের পথ খুঁজতাম। কখনো কখনো আমরা কোনো আইনজীবীকে ডাকতাম, যিনি আমাদের আইনি অধিকার সম্পর্কে বলতেন। কখনো কোনো ডাক্তারকে ডাকতাম, যিনি স্বাস্থ্য সম্পর্কে বলতেন। কখনো কোনো ব্যাংক আধিকারিককে ডাকতাম, যিনি আর্থিক পরিকল্পনা সম্পর্কে বোঝাতেন। ধীরে ধীরে আমাদের গোষ্ঠী বড় হতে লাগল। প্রথমে ১০ জন মহিলা ছিল, তারপর ২০ জন, তারপর ৩০ জন। পাশের সোসাইটি থেকেও মহিলারা আসতে লাগলেন। আমি একটা নতুন পরিচয় পাচ্ছিলাম। এখন আমি শুধু বিক্রমের মা ছিলাম না, আমি ছিলাম মীনা বর্মা, একজন স্বাধীন নারী যে নিজের এবং অন্যের অধিকারের জন্য লড়ত। এই পরিচয়টা আমার খুব ভালো লাগত। মার্চ মাসে হোলি এলো। বিক্রম আমাকে ফোন করল। সে বলল, মা, তুমি হোলির দিন বাড়ি আসবে? আমরা সবাই মিলে একসাথে হোলি খেলব। আমি বললাম, না বাবা, আমি বোনের বাড়িতেই উদযাপন করব, তোমরা নিজেদেরটা বুঝে নাও। বিক্রম বলল, কিন্তু মা, হোলি তো পরিবারের সাথেই পালন করা হয়। আমি বললাম, বিক্রম, এখন আমাদের মাঝে দূরত্ব আছে, হয়তো কোনো একদিন এই দূরত্ব ঘুচে যাবে, কিন্তু এখন নয়। আমার সময় চাই, আমার ক্ষতগুলো সারানোর জন্য সময় দরকার। বিক্রম চুপ হয়ে গেল। সে বলল, ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয়। আমি শুধু এটা জানতে চাই যে তুমি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে? আমি বললাম, বিক্রম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ভুলতে পারিনি, আর বিশ্বাস ফিরে আসতে সময় লাগে। এপ্রিলে আমি আরও একটা সংবাদপত্র থেকে ফোন পেলাম। তারা বলল যে তারা প্রবীণদের অধিকার নিয়ে একটা সিরিজ করছে। আমি কি তাতে একটা প্রবন্ধ লিখতে পারি? আমি ভাবলাম, কেন নয়, আমি ৩০ বছর পড়িয়েছি, লিখতে তো আমি পারি। আমি একটা প্রবন্ধ লিখলাম, প্রবীণরা কিভাবে নিজেদের আর্থিক নিরাপত্তা বজায় রাখবেন। তাতে আমি 10টা পরামর্শ দিলাম। নিজের নথিপত্র সুরক্ষিত রাখুন, ব্যাংক লকার ব্যবহার করুন, নিজের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না, ওটিপি কখনো কাউকে বলবেন না, সন্দেহজনক মেসেজে ক্লিক করবেন না, নিজের মোবাইলে অচেনা অ্যাপ ডাউনলোড করবেন না, নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট চেক করুন, নমিনি সঠিকভাবে বেছে নিন, উইল তৈরি করুন, আর সবচেয়ে জরুরি, নিজের আওয়াজ তুলতে ভয় পাবেন না। প্রবন্ধটি ছাপা হলো এবং প্রচুর প্রশংসা পেল। অনেকেই আমাকে ফোন করে ধন্যবাদ জানালেন। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, মিনাজি, আপনার প্রবন্ধ আমার জীবন বাঁচিয়েছে। আমার ভাইপো আমার কাছ থেকে আমার এফডির রসিদ চেয়েছিল, বলছিল যে ব্যাংকে রিনিউ করাতে হবে, কিন্তু আপনার প্রবন্ধ পড়ে আমার সন্দেহ হলো। আমি নিজে ব্যাংকে গেলাম আর জানতে পারলাম যে আমার এফডি তো পরের বছর ম্যাচিওর হবে, এখন রিনিউ করার কোনো দরকারই নেই। আমি বুঝতে পারলাম যে সে আমাকে ধোঁকা দিতে চাইছিল। আমার খুব ভালো লাগলো যে আমার কষ্ট থেকে পাওয়া শিক্ষা অন্য মানুষের কাজে আসছিল। মে মাসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে একটা ছোট ইউটিউব চ্যানেল শুরু করতে হবে। গীতার মেয়ে আমাকে সাহায্য করল। আমরা চ্যানেল বানালাম, মা কি আওয়াজ। আমি আমার প্রথম ভিডিও বানালাম, প্রবীণদের জন্য ডিজিটাল নিরাপত্তা। আমি খুব সহজ ভাষায় বোঝালাম যে কিভাবে মোবাইল সুরক্ষিত রাখতে হয়, কিভাবে পাসওয়ার্ড বানাতে হয়, কিভাবে জালিয়াতি থেকে বাঁচতে হয়। ভিডিওটি প্রথম সপ্তাহেই ২০০০ ভিউ পেল। আমি উৎসাহ পেলাম। আমি দ্বিতীয় ভিডিও বানালাম, কিভাবে উইল তৈরি করবেন। তারপর তৃতীয়টা, কিভাবে পরিবারের সীমারেখা ঠিক করবেন। ধীরে ধীরে আমার চ্যানেলে মানুষ আসতে শুরু করল, কমেন্ট আসতে লাগল, মানুষ তাদের সমস্যার কথা বলতে শুরু করল, আমি উত্তর দিতে শুরু করলাম। জুনের মধ্যে আমার চ্যানেল ২০,০০০ সাবস্ক্রাইবারে পৌঁছে গেল। আমি একটি এনজিও থেকে ফোন পেলাম। তারা জানালো যে তারা প্রবীণদের অধিকার নিয়ে কাজ করে। আমি কি একজন উপদেষ্টা হিসেবে তাদের সাথে যুক্ত হতে পারি? আমি রাজি হয়ে গেলাম। এখন আমি মাসে ২ বার তাদের কর্মসূচিতে যেতাম, মানুষের সাথে দেখা করতাম, তাদের পরামর্শ দিতাম।
আমার মনে হতে লাগলো যে আমার জীবনে একটা নতুন উদ্দেশ্য চলে এসেছে। আমি শুধু নিজের জন্য বাঁচছিলাম না, আমি অন্যদের জন্যও বাঁচছিলাম। জুলাই মাসে বিক্রমের জন্মদিন ছিল। সে আমাকে ফোন করল। সে বলল, মা, কাল আমার জন্মদিন, প্লিজ এসো, আমি তোমাকে ছাড়া কেক কাটব না। আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, ঠিক আছে বিক্রম, আমি আসব, কিন্তু মাত্র আধ ঘন্টার জন্য। পরের দিন সন্ধ্যার আমি দ্বারকায় গেলাম। বিক্রম দরজা খুলল, তার চোখে মুখে আনন্দ ছিল। মা, সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু আমি পিছিয়ে গেলাম। আমি বললাম, বিক্রম, এখন নয়, চলো, ভেতরে চলো। বাড়িতে একটা ছোট টেবিলে কেক রাখা ছিল। প্রিয়া রান্নাঘরে ছিল। সে বাইরে এসে নমস্তে বলল, আমিও নমস্তে বললাম। বিক্রম কেক কাটল, আমি ওকে খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিল। আমি ওকে একটা খাম দিলাম, তাতে ৫,০০০ টাকা ছিল। বিক্রম বলল, মা, তুমি তো আগে কখনো এভাবে টাকা দাওনি। আমি বললাম, বিক্রম, এখন তুমি একজন ভাড়াটে, আর ভাড়াটেকে উপহার এভাবেই দিতে হয়। আধ ঘন্টা পর আমি চলে এলাম। আগস্ট মাসে রাখি বন্ধন ছিল। আমার ভাই রাজেশ এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মিনা, তুই ঠিক আছিস তো? আমি বললাম, হ্যাঁ দাদা, আমি একদম ঠিক আছি, বরং আমি আগের চেয়ে বেশি শক্তিশালী। আমি আমার নিজের শক্তির উপলব্ধি করতে পেরেছি। রাজেশ বলল, আমি তোর জন্য গর্বিত। তুই যা করেছিস তা সবাই করতে পারে না। আমি বললাম, দাদা, আমি সেটাই করেছি যা করা জরুরি ছিল। আমি নিজের আত্মসম্মানের সাথে আপোষ করতে পারতাম না। সেপ্টেম্বরে আমি একটা টেলিভিশন চ্যানেল থেকে ফোন পেলাম। তারা বলল যে তারা মহিলা শক্তি নামে একটা শো করছে, আমি কি তাতে যেতে পারি? আমি ভাবলাম, এটা তো অনেক বড় একটা মঞ্চ, কিন্তু তারপর আমি ভাবলাম, কেন নয়? আমার গল্প শুনে যদি লাখ লাখ মানুষ অনুপ্রেরণা পায়, তবে আমার অবশ্যই যাওয়া উচিত। আমি শোতে গেলাম। আমি আমার পুরো গল্পটা বললাম, কারো নাম না নিয়ে। আমি জানালাম কিভাবে আমার সাথে প্রতারণা হয়েছিল, কিভাবে আমি তা ধরতে পারলাম, কিভাবে আমি লড়াই করলাম, কিভাবে আমি জয় লাভ করলাম। পর্বটি সম্প্রচারিত হল। এরপর আমার জীবনটাই বদলে গেল। প্রতিদিন আমার কাছে ডজন ডজন ফোন আসতে শুরু করল, শত শত মেসেজ আসতে শুরু করল। মানুষ আমার সাথে দেখা করতে চাইত, পরামর্শ নিতে চাইত। আমার ইউটিউব চ্যানেল 1,00,000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেল। আমি একটা ছোটখাটো সেলিব্রিটি হয়ে গেলাম। অক্টোবর এলো। দিওয়ালি কাছাকাছি। ঠিক 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল সেই দিওয়ালির রাতের, যখন বিক্রম আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি ভাবছিলাম, 1 বছরে কত কিছুই না বদলে গেছে। সেদিন আমি ভেঙে পড়েছিলাম, আজ আমি শক্ত হয়ে দাঁড়িয়েছি। সেদিন আমার মনে হয়েছিল যে আমি অকেজো, আজ আমি জানি যে আমি অমূল্য। সেদিন আমার মনে হয়েছিল যে আমার জীবন শেষ হয়ে গেছে, আর আজ আমি বুঝতে পেরেছি যে আমার জীবন একটা নতুন অধ্যায় শুরু করছে। বিক্রম ফোন করল। সে বলল, মা, এবার দিওয়ালিতে কি তুমি বাড়ি আসবে? প্লিজ, আমি তোমাকে ছাড়া দিওয়ালি কাটাতে চাই না। আমি ভাবলাম, 1 বছর পার হয়ে গেছে। বিক্রম প্রতি মাসে ঠিক সময় ভাড়া দিয়েছে, কখনো দেরি করেনি। সে প্রতি সপ্তাহে আমাকে ফোন করত, আমার খোঁজ খবর নিত। সে ধীরে ধীরে বদলাচ্ছিল। হয়তো এবার সময় এসেছে আমারও এক ধাপ এগিয়ে যাওয়ার। আমি বললাম, ঠিক আছে বিক্রম, আমি আসব, কিন্তু একটা শর্ত আছে। প্রিয়াকে আমার কাছে ক্ষমা চাইতে হবে সবার সামনে। সে যদি তা না করে, তবে আমি আসব না। বিক্রম বলল, হ্যাঁ মা, আমি ওর সাথে কথা বলবো। দিওয়ালির সন্ধ্যা 25 অক্টোবর 2025। আমি, গীতা আর কাপুরজি দ্বারকায় পৌঁছালাম। বিক্রম আর প্রিয়া দুজনেই দরজায় দাঁড়িয়েছিল। ঘরে প্রদীপ জ্বলছিল, রঙ্গোলি বানানো হয়েছিল। প্রিয়া আমার পা ছুঁয়ে প্রণাম করল। সে বলল, মাম্মিজি, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করেছি। আমি অত্যন্ত লজ্জিত। আমি আপনাকে কথা দিচ্ছি যে আর কখনো এমন ভুল হবে না। আমি ওকে তুলে ধরলাম। আমি বললাম, প্রিয়া, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু মনে রেখো, বিশ্বাস একবার ভেঙে গেলে তা পুনরায় গড়তে অনেক সময় লাগে। এখন তোমাকে তোমার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা লক্ষ্মী পুজো করলাম, আমরা মিষ্টি খেলাম, আমরা ব্যালকানিতে বসলাম আর বাজি ফাটার শব্দ শুনতে লাগলাম। বিক্রম আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি কি পাকাপাকিভাবে বাড়ি ফিরে আসবে? আমি বললাম, বিক্রম, আমি ভেবে দেখব, এখন নয়, তবে হয়তো কোনো এক সময়। এখন আমার নিজের এই জায়গাটা ভালো লাগছে। আমি স্বাধীন, আমি খুশি। এটাও এক ধরনের জীবন। আজ যখন আমি ফিরে তাকাই, তখন আমার মনে হয় দিওয়ালির রাতে যাহা কিছু হয়েছিল তা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল।
যখন বিক্রম আমাকে অকেজো বলেছিল তখন আমার মনে হয়েছিল আমার পৃথিবী শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেই রাতে আমার একটা নতুন পৃথিবী শুরু হয়েছিল। আমি নিজেকে খুঁজে পেয়েছি, আমি আমার শক্তিকে চিনতে পেরেছি। আমি শিখেছি যে বয়স কেবল একটা সংখ্যা, কিন্তু আত্মসম্মান হল জীবন শক্তি। জীবনের শিক্ষা এটাই বন্ধুরা, সম্পর্ক ভালোবাসার ওপর তৈরি হয়, কিন্তু সেটা সম্মানের ওপর টিকে থাকে। যদি আপনার নিজের লোকেরাই আপনাকে সম্মান না করে, যদি তারা আপনাকে বোঝা মনে করে, যদি তারা আপনার কষ্টার্জিত আয়ের ওপর খারাপ নজর রাখে, তবে আপনাকে আওয়াজ তুলতেই হবে। চুপ থাকা কোনো সমাধান নয়, চুপ থাকলে সমস্যা বাড়ে, শেষ হয় না। মা হওয়া, বুড়ো হওয়া, নারী হওয়া, এগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো আমাদের পরিচয়, আমাদের শক্তি। আমাদের বয়স আমাদের অভিজ্ঞতা, আমাদের বলিরেখাগুলো আমাদের সংগ্রামের গল্প, আমাদের হাতের রেখাগুলো আমাদের পরিশ্রমের সাক্ষী। আমি শিখেছি যে আর্থিক স্বাধীনতা অত্যন্ত জরুরি। যতক্ষণ আপনার কাছে আপনার নিজের টাকা আছে, আপনার সম্পত্তি আছে, ততক্ষণ আপনি স্বাধীন। কিন্তু যদি আপনি আপনার সবকিছু আপনার সন্তানদের নামে করে দেন, তবে আপনি নিজেকে দুর্বল করে ফেলবেন। আমি বলছি না যে আপনি আপনার সন্তানদের উপর বিশ্বাস করবেন না, বিশ্বাস অবশ্যই করুন, কিন্তু অন্ধবিশ্বাস নয়। সবসময় একটা সুরক্ষা কবচ রাখুন। আপনার কাগজপত্র আপনার নিজের কাছে রাখুন, আপনার অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ রাখুন, আপনার উইল তৈরি করুন, কিন্তু নিজের জীবনকালে আপনার সম্পত্তি কাউকে দিয়ে দেবেন না। আপনার সম্পত্তি আপনার সুরক্ষা, আপনার স্বাধীনতা, আপনার সম্মান। আমি এটাও শিখেছি যে ডিজিটাল দুনিয়ায় সতর্ক থাকা খুব জরুরি। আজকাল সবকিছু অনলাইনে হয়, ব্যাংকিং, কেনাকাটা, বিল পেমেন্ট। এটা সুবিধাজনক কিন্তু বিপজ্জনকও। যদি আপনি সাবধানে না থাকেন, তবে যে কেউ আপনার সুযোগ নিতে পারে। আপনার ফোনে এমন অনেক কিছু আছে যা আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। আপনার ব্যাংকের ওটিপি, আপনার নথিপত্রের ছবি, আপনার ব্যক্তিগত তথ্য। তাই আপনার ফোনটিকে ঠিক সেভাবেই সুরক্ষিত রাখুন যেভাবে আপনি আপনার গয়নার সিন্দুক রাখেন। আর সবচেয়ে বড় শিক্ষা, ক্ষমা করতে শিখুন, কিন্তু ভুলে যাওয়াটা জরুরি নয়। আমি বিক্রম আর প্রিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ তারা আমার পরিবার, কিন্তু আমি ভুলে যাইনি। আমি আর আগের মতো সেই সরল বোকা মিনা নই। আমি এখন একজন বুদ্ধিমান, সতর্ক এবং শক্তিশালী মিনা। আমি আমার সন্তানদের ভালোবাসি, কিন্তু এখন আমি আমার নিজস্ব সীমারেখাও জানি। আর এটাই সঠিক উপায়। এখন আমি আপনাদের সবাইকে কিছু পরামর্শ দিতে চাই, বিশেষ করে আমার বয়স্ক বন্ধুদের। প্রথম পরামর্শ, আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ব্যাংকের লকারে রাখুন। আপনাদের ফিক্সড ডিপোজিটের রসিদ, প্রপার্টির কাগজ, বীমা পলিসি, উইল সব কিছু লকারে রাখুন। বাড়িতে রাখবেন না। বাড়িতে রাখলে যে কেউ দেখতে পারে, ছবি তুলতে পারে বা গায়েব করে দিতে পারে। লকারে রাখলে তা সুরক্ষিত থাকবে। আর লকারের দ্বিতীয় চাবিটা এমন কাউকে দিন যাকে আপনি খুব বিশ্বাস করেন, আপনার বোন, আপনার ভাই বা আপনার পুরনো কোনো বন্ধুকে, কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তিকেই দিন, বেশি মানুষকে নয়। দ্বিতীয় পরামর্শ, নিজের মোবাইল ফোন কাউকে দেবেন না, সে আপনার নিজের ছেলেও কেন না হোক। যদি কারোর আপনার ফোন ঠিক করার থাকে, তবে আপনি নিজে তার সাথে যান, ফোন একা ফেলে রাখবেন না। আর হ্যাঁ, আপনার ফোনে সব সময় একটা মজবুত লক রাখুন, পেন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট। আর আপনার ব্যাংকিং অ্যাপেও আলাদা করেও লক লাগিয়ে রাখুন। আজকাল সব ব্যাংকিং অ্যাপেই এই সুবিধে থাকে। আপনার ফোনের সেটিংসে গিয়ে নিয়মিত চেক করুন যে কোন কোন অ্যাপ ইনস্টল করা আছে। যদি কোনো অদ্ভুত নামের অ্যাপ দেখতে পান, তবে অবিলম্বে সেটি মুছে দিন। তৃতীয় পরামর্শ, নিজের ওটিপি কখনো কাউকে বলবেন না। মনে রাখবেন, কোনো ব্যাংক, কোনো সরকারি সংস্থা, কোনো কোম্পানি কখনো ফোনে আপনার কাছে ওটিপি চায় না। যদি কেউ ফোন করে বলে যে আমি ব্যাংক থেকে বলছি আপনার ওটিপি দিন, তবে বুঝে নেবেন যে সে জালিয়াতি করছে। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিন। আর যদি আপনি এমন কোনো মেসেজ পান যাতে কোনো লিঙ্ক থাকে, লটারি জিতেছেন, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, কেওয়াইসি আপডেট করুন, তবে ওই লিঙ্কে কখনো ক্লিক করবেন না। এ সবই প্রতারণার ফাঁদ। সরাসরি নিজের ব্যাংকে যান বা টোল ফ্রি নম্বরে ফোন করুন। চতুর্থ পরামর্শ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ প্রতি মাসে চেক করুন। শুধু মেসেজ পড়ে খুশি হয়ে যাবেন না। ব্যাংকের ওয়েবসাইটে লগইন করুন বা ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করে আনুন। প্রতিটি লেনদেন খুব মনোযোগ দিয়ে দেখুন। যদি এমন কোনো সন্দেহজনক লেনদেন দেখেন যা আপনি করেননি, তবে সাথে সাথে ব্যাংককে জানান। আপনি যত তাড়াতাড়ি অভিযোগ করবেন, ব্যাংক তত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবে। দেরি করলে টাকা ফেরত পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। পঞ্চম পরামর্শ, একটা উইল অবশ্যই তৈরি করুন। এটা ভাববেন না যে আমি তো এখনও জোয়ান, পরে বানাবো। কাল কি হবে তা কেউ দেখেনি। আজই একজন আইনজীবীর সাথে দেখা করুন এবং নিজের উইল তৈরি করান।
তাতে পরিষ্কার করে লিখুন যে আপনার সম্পত্তি কে পাবে এবং কোন শর্তে পাবে। আপনি চাইলে এমন শর্তও রাখতে পারেন যে সম্পত্তি তখনই পাবে যখন আপনার সন্তানরা আপনার দেখাশোনা করবে। উইল তৈরি করলে আপনার সন্তানদের মধ্যে ঝগড়া হবে না এবং আপনার ইচ্ছাকে সম্মান জানানো হবে। আর হ্যাঁ, উইলের একটা কপি আপনার আইনজীবীর কাছে রাখুন, একটা নিজের কাছে আর একটা কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে। ষষ্ঠ এবং শেষ পরামর্শ, নিজের আওয়াজ তুলতে কখনো ভয় পাবেন না। যদি আপনার সাথে কোনো অন্যায় হয়ে থাকে তবে চুপ থাকবেন না, নিজের পরিবারের সাথে কথা বলুন। যদি পরিবার না শোনে তবে বাইরের মানুষের সাহায্য নিন। আইনজীবী, পুলিশ, এনজিও, এমন অনেক সংস্থা আছে যারা প্রবীণদের সাহায্য করে। ভারতে বয়স্কদের ভরণপোষণ আইন আছে। যদি আপনার সন্তানরা আপনার দেখাশোনা না করে তবে আপনি আদালতে যেতে পারেন। হ্যাঁ, এটা দুঃখজনক যে আপনাকে নিজের সন্তানদের বিরুদ্ধেই যেতে হবে, কিন্তু কখনো কখনো এটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। আপনার সম্মান আপনার নিজের হাতে। যদি আপনি নিজেই নিজের সম্মান না করেন তবে অন্য কেউ করবে না। আজ আমি একজন খুশি এবং সন্তুষ্ট নারী। আমার কাছে আমার নিজের বাড়ি আছে, আমার নিজের পরিচয় আছে, আমার নিজের কাজ আছে। আমি 1 লাখেরও বেশি মানুষকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করেছি। আমি প্রতি সপ্তাহে 10-15 জন মানুষের সাথে দেখা করি যারা আমার পরামর্শ নিতে চান। আমার বোন আমার সাথে আছে, আমার ভাই আমার সাথে আছে, কাপুরজির মতো বন্ধুরা আমার পাশে আছেন। আর হ্যাঁ, বিক্রমও ধীরে ধীরে ফিরে আসছে। হয়তো কোনো একদিন আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে, হয়তো হবে না, কিন্তু আমি ভালো আছি। আমি এখন কারো ওপর নির্ভরশীল নই, আমি আমার নিজের মালিক। আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখলাম। আকাশে লাল আর কমলা রং ছড়িয়ে পড়ছিল, পাখিরা কিচিরমিচির করছিল, নিচে রাস্তায় মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়েছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু আমার কাছে সব কিছুই বিশেষ ছিল, কারণ আমি স্বাধীন ছিলাম, আমি খুশি ছিলাম, আমি বেঁচে ছিলাম। আমি 1 কাপ চা বানালাম, ব্যালকনির চেয়ারটায় বসলাম আর ভাবতে লাগলাম। আমার মনে পড়ল যে ঠিক 1 বছর আগে এই সময়ে আমি কতটা ভেঙে পড়েছিলাম, আর আজ আমি কতটা শক্তিশালী। জীবন সত্যিই অদ্ভুত। কখনো কখনো এটা আমাদের ভেঙে দেয়, কিন্তু যদি আমরা হার না মানি তবে আমরা আবার নিজেকে গড়ে তুলি, আর এবার আমরা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠি। আমি আমার ডায়েরিটা খুললাম। আমি আজকাল রোজই কিছু না কিছু লিখি, আমার চিন্তাভাবনা, আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা। আজ আমি লিখলাম, 60 বছর বয়সে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। আমি শিখেছি যে জীবন যে কোনো বয়সে নতুন করে শুরু করা যায়। আমি শিখেছি যে হার মানা এবং হেরে যাওয়া দুটি আলাদা জিনিস। আমি একটা লড়াই হারতে পারতাম, কিন্তু আমি হার মানিনি। আর এই জন্যই আজ আমি এখানে বসে আমার গল্প আপনাদের শোনাচ্ছি, যাতে অন্য লোকেরাও শিখতে পারে, যাতে যখন অন্য কারো সাথে এমন কিছু ঘটবে তখন সে বুঝতে পারে যে সে একা নয়, সে জানতে পারে যে লড়াই করা যায়, জেতা যায়। সন্ধ্যায় আমি আবার আমার সোসাইটির বাগানে বসলাম। আমার সাথে আরও অনেক মহিলা ছিলেন। আমরা চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। কেউ নিজের ছেলের চাকরির কথা বলছিল, কেউ নিজের বৌমার প্রশংসা করছিল, কেউ নিজের শরীরের অসুস্থতা নিয়ে অভিযোগ করছিল। সব কিছু স্বাভাবিক ছিল। আমি হাসছিলাম। কাপুর আন্টি আমাকে জিজ্ঞেস করলেন, মিনাজি, আপনাকে আজ এত খুশি দেখাচ্ছে কেন? আমি বললাম, আন্টি, আমি এই জন্য খুশি কারণ আমি স্বাধীন, আমি আমার জীবন নিজের হাতে তুলে নিয়েছি। এখন আমি কারো দয়ার পাত্রী নই, আমি আমার নিজের মালিক, আর এটাই সবচেয়ে বড় আনন্দ। রাতে যখন আমি ঘুমোতে যাচ্ছিলাম তখন আমার ফোনে একটা মেসেজ এলো, বিক্রমের। তাতে লেখা ছিল, মা, আমি জানি যে আমি যা করেছি সেটা পুরোপুরি ঠিক করতে পারবো না, কিন্তু আমি রোজ চেষ্টা করছি একজন ভালো ছেলে হওয়ার। তুমি আমাকে শিখিয়েছ যে সম্মান অর্জন করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এখন আমি তোমার সম্মান অর্জন করার চেষ্টা করছি। তোমাকে খুব ভালোবাসি। গুড নাইট। আমি মেসেজটা পড়লাম। আমার চোখে জল চলে এলো, তবে এবার সেটা খুশির জল ছিল। আমি উত্তর লিখলাম, গুড নাইট বাবা, আমিও তোমাকে ভালোবাসি, আর আমি আশা করি একদিন সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আমি বিছানায় শুয়ে পড়লাম। জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। আমি আকাশের দিকে তাকালাম। আমার মনে হলো যেন আমার স্বামী আমার দিকে তাকিয়ে হাসছেন। আমি তাকে বললাম, দেখলে তো, আমি হার মানিনি। তুমি আমাকে যা শিখিয়েছিলে, সম্মানের সাথে বাঁচা, মাথা উঁচু করে চলা, আমি সেটা মনে রেখেছি। আমি তোমাকে হতাশ করিনি। আমি আমার চোখ বন্ধ করলাম। আমার খুব গভীর আর শান্ত একটা ঘুম এলো। কোনো দুঃস্বপ্ন এলো না, শুধু একটা শান্তি ছিল। মনে রাখবেন বন্ধুরা, জীবনে কখনো কখনো ঝড় আসে,
কিন্তু প্রতিটা ঝড়ের পরেই সূর্য ওঠে। শুধু আমাদের ঝড়ের মধ্যেও মাথা উঁচু রাখতে হয়। আমাদের নিজেদের মর্যাদা হারাতে দেওয়া উচিত নয়। আমাদের নিজেদের অধিকারের জন্য লড়তে হয়। আর সবচেয়ে জরুরি হল আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হয়, কারণ যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস না রাখি তবে অন্য কেউ রাখবে না। যদি আপনাদের আমার এই গল্পটা পছন্দ হয়ে থাকে, যদি এটা থেকে আপনারা কিছু শিখতে পেরে থাকেন, যদি আপনাদের মনে হয় যে প্রত্যেক বয়স্ক মানুষের, প্রত্যেক মায়ের, প্রত্যেক সেই মানুষের যে নিজের অধিকারের জন্য লড়ছে, তার এই গল্পটা শোনা উচিত, তবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বোতাম চাপুন এবং কমেন্ট করে অবশ্যই জানান। আপনার সাথেও কি কখনো এমন কিছু হয়েছে? আপনিও কি কখনো নিজের অধিকারের জন্য লড়াই করেছেন? আপনিও কি মনে করেন যে বয়স্কদের সম্মান যে কোনো পরিস্থিতিতে করা উচিত? আমার আপনাদের গল্প শুনতে খুব ভালো লাগবে। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে এমন আরও সত্য ঘটনা নিয়ে আসার শক্তি যোগায়। আপনাদের একটি লাইক অন্য কোনো মাকে, অন্য কোনো প্রবীণকে সাহস যোগাতে পারে। আপনাদের একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, যদি আপনারা এমন কাউকে চেনেন যে এখন ঠিক এই ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তবে দয়া করে এই ভিডিওটি তাকে পাঠান। তাকে বলুন যে সে একা নয়। তাকে বলুন যে লড়াই করা সম্ভব। তাকে বলুন যে হার মানার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই তখন কেউই আমাদের ভাঙতে পারে না। আমার গল্প শোনার জন্য ধন্যবাদ। আমার নাম মীনা বর্মা, আর আমি 60 বছর বয়সী একজন শক্তিশালী, স্বাধীন এবং সুখী নারী। নমস্তে।